খাও তুমি। ডাক্তারের কথা শুনে আমার বোন সারা বলল, সরি ডাক্তার, আমি পারবো না, ও আমাকে দেখছে। কিন্তু ডাক্তারের জোড়াজুড়িতে সারা এবার চোখ বন্ধ করল। কিছুক্ষণের নীরবতা, মনোক্রম ক্লকের আওয়াজটা ক্ষীণ হয়ে আসতে লাগলো। হঠাৎ ডান হাত দিয়ে ডাক্তারের গলা টিপে ধরে একটা ডিস্টর্টেড ভয়েসে সারা চিৎকার করে বলল, এই ডাক্তার, তুই নিজের অ্যাকাউন্টের হিসেব করিস না, আজ তোর হিসেব আমি করব। আমি আর বার্তাবাহক নই, আমি এখন ভ্রান্তি। আমাকে যারা জাগাবে তাদের সত্যের চোখ পাথরে পরিণত হবে। এই বলে সে সর্বশেষ একটা বর্ণ উচ্চারণ করল, না। এরপর সে ডাক্তারের বাম চোখের পাপড়ি কামড় দিয়ে ছিঁড়ে ফেলে, আর তারপরই অজ্ঞান হয়ে যায়। আমরা ইমার্জেন্সিতে ডাক্তারকে ও সারাকে ভর্তি করাই। খুব বেশি ক্ষতি হয়নি ওনাদের। সারার কাছে ফিরে যেতে ভয় হচ্ছিল আমাদের। কি হলো মেয়েটার? আমার বাবাকে দেখলাম পকেটের ভেতর থেকে ক্রস বানানো লকেট পরে আমাকে বললেন, মাইক, চল চার্চে যাই। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম, লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজ আমি যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ওনার নাম মাইকেল। উনি একজন পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী। ওনার সাথে আমার যোগাযোগ হয় লুনা আপুর মাধ্যমে। উনি পাকিস্তানের লাহোরের গোল্ডিং রোড নামের এক জায়গায় বসবাস করতেন। আমি ওনার পরিচয় পর্ব আর দীর্ঘ না করে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি মাইক আমাকে যেভাবে বলেছেন আমি সেইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করছি। অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। বলছেন মাইক। আমার নাম মাইক ডিকস্টা। পাকিস্তানের লাহোরে আমার পৈতৃক নিবাস, যা এখন শুধু এক খালি আর জরাজীর্ণ অবস্থায় থাকা ভয়ানক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা অনেকেই অনেক হন্টেড হাউসের নাম শুনে থাকবেন। আমরা যেই বাড়িটায় আগে বসবাস করতাম সেটি একটু আলাদা রকমেরই হন্টেড। আমাদের জেনারেশনের পর থেকে এই বাড়িতে থাকা আমাদের জন্য হারাম হয়ে গিয়েছিল। এত এত কঠিন আর ভয়ানক স্মৃতি বিজড়িত আমাদের এই পাকিস্তানের বাড়িটি, যে আমাদের সপরিবারে বাধ্য হয়ে চলে আসতে হয়েছে এই আমেরিকায়। কিন্তু রেখে এসেছি আমার প্রাণ প্রিয় হাতুড়ের বোন সারাকে, তাও মৃত অবস্থায় নয়, জীবিত অবস্থায়। এখন হয়তো সে আর এই দুনিয়াতে নেই। জানি না, ঈশ্বর ওর আত্মাকে শান্তি দিক। মূল ঘটনা শুরু হয় সারার একটা কলেজ ট্রিপকে কেন্দ্র করে। সারা আমার বোন, মেয়েটা অনেক বেশি ধার্মিক আর জিসাসের ভক্ত। প্রতিটা দিন সবার আগে ঘুম থেকে উঠে সে চার্চে যেত। আমরা যেই চার্চে যেতাম সেই চার্চের নাম ছিল সেক্রেড হার্ট অব জিসাস ক্যাথেড্রাল চার্চ। সবকিছু ভালো চলছিল। মা, বাবা, সারা, আমি, এই চারজনের পরিবার যেন বিন্দু মাত্র কোনো দুঃখের ছায়াও ছিল না সেখানে। তারপর এলো সারার সেই কলেজ ট্রিপ। সারা শুরুতে ট্রিপে যেতে রাজি ছিল না। আমাদের মা বাবা একটা বিষয় খেয়াল করেছিলেন যে সারা ধর্মের প্রতি বেশি অনুরক্ত। সে কারণেই সে সামাজিক কর্মকাণ্ড থেকে সবসময় বিরত থাকত। এই কারণে ওনারা সারাকে একরকম জোর করেই পাঠিয়ে দেন সেই ট্রিপে। কলেজ ট্রিপটি ছিল হুনজা ভ্যালিতে, যা লাহোরের ভেতরেই। সারা যেদিন কলেজ ট্রিপে যায় সে তখন ছিল প্রাণবন্ত উচ্ছল মানুষ, কিন্তু ট্রিপ থেকে ফিরে এলো জীবন নাশকারী একজন হয়ে।
সারা ট্রিপ থেকে ফিরে এসেছিল। ট্রিপে যাওয়ার 7 দিন পর সন্ধ্যায় সারার একটা অভ্যেস ছিল যে সে সব সময় বাড়ি ফিরে আমার বাবার পায়ের কাছে বসে ওনার পা টিপে দিত, এরপর প্রেয়ার রুমে গিয়ে প্রে করত। কিন্তু সেদিন সে ফিরে এলো এবং ঘরে ঢুকেই হন হন করে নিজের ঘরের দিকে চলে গেল। আমার বাবা ওকে অনেকবার আওয়াজ দিলেন, কিন্তু সারা আমার বাবার কথার কোনো প্রকার উত্তর দিল না, কর্ণপাত করল না। সেদিন সারা রুম থেকে আর বেরই হলো না। আমার মা ভাবলেন হয়তোবা সারা 7 দিনের ট্রিপের ধকলে ক্লান্ত, তাই সে ঘুমোচ্ছে রুমে গিয়ে। সেদিন রাত 3টা। সারার রুম থেকে কেমন যেন নুপুরের ঝংকার ভেসে আসতে লাগলো। আমাদের সবার কানেই গেল বিষয়টা। আর এই শব্দটা কোনো মোবাইল বা ল্যাপটপের স্পিকারের শব্দ ছিল না। যদি কোনো ব্যক্তি আসলেই পায়ে নুপুর পরে হাঁটে তবেই একমাত্র এই শব্দটা আসতে পারে, অন্যথায় না। আমি সারার রুমের সামনে গিয়ে দেখি আমার মা বাবা অলরেডি সারাকে ডাকছে। ভেতর থেকে নুপুরের শব্দটা থেমে গেল। হঠাৎ বুঝতে পারলাম নুপুর পরে থাকা ব্যক্তিটা হেঁটে হেঁটে দরজার সামনে আসছে আর খুবই ভারী পুরুষালী কণ্ঠে কথা বলছে, যেই কণ্ঠ সারার হতেই পারে না। আমার মেয়ে, বাঁচতে চাইলে এখন এখান থেকে চলে যাও তোমরা। আমি 3টা সুযোগ দেব, এরপর মৃত্যুর রোল বইবে এই পরিবারে। ডিকস্টা, তোর মেয়ে আর তোর নেই, ও এখন আমার। এই কথা বলার সাথে সাথে সারার রুমের দরজা আপনা আপনি খুলে গেল। আমরা ভেতরে গিয়ে অবাক হয়ে গেলাম। সারা তার বিছানায় ঘুমোচ্ছে। তাহলে কার শব্দ শুনলাম এতক্ষণ? তর্কের খাতিরে মেনে নিলাম আমার হ্যালুসিনেশন হয়েছিল। তাহলে আমার বাবা মা 3 জনের একই সাথে হ্যালুসিনেশন হওয়া কি সম্ভব? কোনো ব্যাখ্যা না পেয়ে আমরা যে যার রুমে ঘুমোতে চলে গেলাম। আমি রাতে ঘুমের মাঝে একটা স্বপ্ন দেখলাম যে কালো পোশাকধারী লম্বা একজন ব্যক্তি আমার ঘরে দাঁড়িয়ে। তার সামনে আমার বোন সারা, বাম পাশে আমার মা আর ডান পাশে আমার বাবা। সে আমাকে বলছে, ও আর তোর বোন নেই, ও আমার। ওকে দিয়ে দে, তাহলে তোদের আমি জানে মারব না। আমি যখন আমার বোনকে দিতে অস্বীকৃতি জানাই তখন সে আমার মা বাবাকে 2 হাতের কাছে নিয়ে আসে আর ওনাদের চুল ধরেন, একটা হ্যাঁচকা টান দিয়ে ওনাদের মাথা শরীর থেকে আলাদা করে দেন। এই আজব আযাবের স্বপ্ন দেখে আমার ঘুম ভাঙল। ঘুম ভাঙতে আমি দেখি সকাল 10টার উপরে বেজে গেছে। আমি ঘুম থেকে উঠে বেসিনে দাঁত ব্রাশ করতে গিয়ে দেখি আমার মা বাবা দুজনেই বেশ চিন্তিত। আমি ওনাদের বারবার জিজ্ঞেস করলাম যে ওনাদের কি হয়েছে। ওনারা অনেক জোড়াজুড়ির পর বললেন রাতে স্বপ্ন দেখেছেন যে কালো পোশাকধারী লম্বা কালো অবয়ব নাকি সারাকে চাচ্ছে, একেবারে অবিকল আমার ড্রিমটার মতোই। আমার মা ওনার ড্রিমে আমাকে, বাবাকে আর সারাকে দেখেছেন। আমার বাবা আমাকে, আমার মাকে আর সারাকে দেখেছেন। আমি কিছুটা ভয় পেলেও ওনাদের শান্ত হতে বলি, আরে এসব কিছু না, জিসাস আমাদের সাথে আছেন, কোনো অন্যায় হতে দেবেন না তিনি, বাদ দাও। এরপর আমি আমার মা আর বাবাকে জিজ্ঞেস করলাম সারা ঘুম থেকে উঠেছে কিনা। একথা বলতেই ভূতের মতো সারা আমার সামনে এসে হাজির হলো। একই অবস্থা, যেই মেয়ে অলওয়েজ এরকম টিপটপ থাকে, সুন্দরভাবে গুছিয়ে রাখে নিজেকে, সে এত এলোমেলো কেন? ড্রেস ময়লা, চেহারায় কালো কালো ময়লার দাগ। আমার দিকে হাত বাড়িয়ে সে বলল, দিয়ে দাও। এই দেখে আমার মা বাবা বেশ বিচলিত হয়ে গেলেন। আমি এরপর সারার গালে একটা চর বসিয়ে বলি, সারা, বিহেভ ইয়োরসেলফ। কি করছো তুমি? চর খেয়ে সারা যেন নিজের মাঝে ফিরে এলো আর আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আমি বাসায় কিভাবে এলাম? আমি না ট্রিপে ছিলাম, আর এই ড্রেস এত নোংরা, এসব কি হচ্ছে এসব? এই বলে সে দৌড়ে নিজের ঘরে চলে গেল। আমিও আমার বাসার সদস্য কিছুই বুঝতে পারলাম না ওর কথার আগা মাথা। সেদিনের পর থেকে সারা কেমন যেন হয়ে গেল, প্রে করা ছেড়ে দিয়েছিল একেবারেই। আমার মা বাবাকে দেখলে খুব বেয়াদবি করত, আমাকে পাত্তা দিত না। মন চাইলে কলেজ যেত, না চাইলে না।
আমরা ভাবলাম হয়তো ট্যুরে গিয়ে নানান মানুষের সঙ্গ পেয়ে ওর ভেতরে একটা স্বাধীন চেতা ভাব এসেছে। একদিন বিকেলের কথা বলছি, বিকেল বললে ভুলই হবে, বলছি সন্ধেবেলার কথা। আমি আমার কাজ শেষে বাড়ি ফিরে আসি। ফিরে এসে আমার ঘরের দিকে যাচ্ছিলাম। বলে রাখা ভালো, আমার ঘরে যেতে হলে সারার ঘরটা পার হয়ে যেতে হয়। আমি যখন ওর ঘরটাকে ক্রস করছি তখন আমি দেখতে পেলাম সারা একটা কলম হাতে নিয়ে কলমের নিবটা নিজের বাম চোখের দিকে নিয়ে একবার নিজের চোখে ঢুকিয়ে দিতে চাইছে আর একবার রেখে দিচ্ছে। সে বারবার ক্ষীণ স্বরে বলছিল, আমি পারবো না, আমাকে ক্ষমা করো জিসাস, আমাকে ক্ষমা করো। এরপর সে নিজের ভারী এক গলায় আবারও বলে, জিসাস, জিসাস কি করবে? সে কি এখানে আছে? সারা যেন নির্বিকার। এবার কয়েক সেকেন্ডের মাঝে সে আমার দিকে ফিরে তাকালো হঠাৎ করেই, কিন্তু হতো জানতোই না যে আমি বাসায় এসেছি। চেয়ার থেকে দৌড়ে আমার সামনে এসে কলমটা সজোরে আমার বাম চোখে স্ট্যাব করলো। আমি মাটিতে পড়ে গেলাম। মা বলে চিৎকার দিলাম। আমার মা আমার কাছে আসতেই আমার ঘোর ভাঙল। আমার কিছুই হয়নি, সারার ঘরের দরজাও বন্ধ। তাহলে এতক্ষণ আমি কি দেখলাম আমি জানি না। মা আমাকে আমার ঘরে এগিয়ে দিতে এলেন। হঠাৎ সারার রুম থেকে সেই পুরুষালী গলার আওয়াজ, তোর ভাইয়ের এটাই পরিণতি। আমি আমার মাকে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া সব ঘটনা বললাম। আমার মা আমাকে বললেন যে সারা ইদানিং খুব অদ্ভুত আচরণ করছে, প্রে করে না, ক্লিন থাকে না, সবার খাবারের উচ্ছিষ্ট খায়, সারা রাতে জেগে কি যেন সব বলতে থাকে, মাঝে মাঝে ডান চোখে হাত দিয়ে এদিক ওদিক দেখে, মনে হয় সে অন্ধ। আমি তৎক্ষণাৎ সারার রুমে গিয়ে নক করলাম। সারা রুম থেকে বেরিয়ে আমাকে জড়িয়ে ধরে কেঁদে বলল, ভাইয়া, আমি জানি না আমার সাথে কি হচ্ছে, আমাকে সাহায্য করো, আমি মানসিকভাবে খুব অসুস্থ। আমি ঠিক করলাম যে সারাকে ডাক্তার দেখাবো। আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরদিন সন্ধ্যায় ডাক্তারের চেম্বারে গিয়ে উপস্থিত হই। ডাক্তারের কাছে আমরা সবকিছু খুলে বলি। এরপর ডাক্তার সবার সাথে কথা বলা শুরু করেন। সারা আমাদের সামনে ডাক্তারকে অনেক কিছুই বলছিল না। ডাক্তার আমাদের চেম্বারের বাইরে গিয়ে বসতে বলেন। প্রায় 15 থেকে 20 মিনিট পর ডাক্তার আমাদের ডেকে পাঠান। সারাকে উনি একটু বাইরে যেতে বলেন। এরপর ডাক্তার বলেন, মেয়েটা মেন্টালি ডিস্টার্বড, হয়তো এমন কিছু দেখছে বা এমন কিছু ওর সাথে হয়েছে যার কারণে সে মানসিকভাবে কিছুটা আনস্টেবল। এই ট্রমার জন্য হয়তোবা সে নিজের মনে মনে আলাদা কোনো এক সত্তার উদ্ভাবন করেছে। সে ভাবছে ওই সত্তা তাকে রক্ষাও করে আবার ক্ষতিও করতে চায়। এটা আসলে ওর নিজেরই স্প্লিট পার্সোনালিটি, যাকে সাইকোলজির ভাষায় বলে আইডেন্টিটি ডিসঅর্ডার বা ডিআইডি। আমি কিছু টেস্ট দিচ্ছি, এগুলো করেন। আর যদি খিঁচুনি ওঠে বা হ্যালুসিনেট করে তাহলে আমাকে জানাবেন। আমি দেখতে চাই যে ও স্কিজোফ্রেনিয়ার রোগী কিনা। চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে। ডাক্তারের সাথে কথা শেষ করে আমরা বাইরে বেরিয়ে এলাম। বাইরে আসতে আমরা দেখতে পেলাম সারা একজন প্রিস্টের দিকে তাকিয়ে কেমন যেন গড়গড় আওয়াজ করছে। বলে রাখা ভালো যে আমরা সারাকে যে ডাক্তার দেখিয়েছি ওনার চেম্বার আমাদের চার্চের সাথেই। এই কারণেই প্রায় সময় ওনার চেম্বারে প্রিস্টদের আগমন ঘটে। প্রিস্ট ব্যক্তিতে আমাদের আগে থেকেই পরিচিত ছিলেন। উনি তখনও প্রিস্ট হননি, উনি তখন একজন ডিকন। ওনার নাম ব্রাদার রবিন। ব্রাদার রবিন আমাদের পরিচিত থাকার ফলে উনি আমাদের কাছে এসে সারাকে বললেন, কি হয়েছে সারা, তোমার চোখ এমন কেন? তুমি আজকাল চার্চেও আসছো না, আর এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? সারা কোনো কথা না বলে নিজের ডান চোখ হাত দিয়ে ব্রাদার রবিনের দিকে তাকিয়ে বিদঘুটে একটা হাসি দিয়ে বলল, বল ব্রাদার, তোর শরীর থেকে কি রক্ত বের হয়, নাকি সব রক্ত তুই উৎসর্গ করিস? ব্রাদার রবিন বুকে ক্রস এঁকে বললেন, জিসাস তোমাকে বোঝার ক্ষমতা দান করুন। ব্রাদার রবিন চলে যেতেই সারা হঠাৎ কেন যেন ভয় পেয়ে নিজের ডান চোখ থেকেই হাত সরিয়ে নিয়ে জ্ঞান হারিয়ে ফেলল। আমরা তৎক্ষণাৎ ডাক্তারের সাথে কথা বললাম। উনি বললেন স্ট্রেস আর অ্যাংজাইটির কারণে এমন হতে পারে। উনি সারাকে বাসায় নিয়ে যেতে বললেন। বাসায় আসার পর সারার জ্ঞান ফিরলে
ডাক্তারের চেম্বারের কোনো ঘটনাই সে মনে করতে পারল না। পরদিন সারার সকল মেডিকেল টেস্ট করানো হলো। রিপোর্ট দেখে ডাক্তাররা কিছুটা অবাক। উনি বললেন, আসলে এমন রোগীর এমন রিপোর্ট আগে কখনো দেখিনি। ওর টেস্টের সব রিপোর্ট শুধু নর্মালি না, ইভেন ওর থেকে সুস্থ পেশেন্ট আমি আগে কখনো দেখিনি। ওকে, 2-1টা মেডিসিন দিচ্ছি, 2 উইকস কন্টিনিউ করেন, 15 দিন পর আবার দেখাবেন। আমরা কিছুই বুঝতে পারছিলাম না স্যারের হয়েছেটা কি। বাসায় আসার সময় সে আমাদের দিকে এক নজরে তাকিয়ে হাসতে লাগলো আর বলল, ডাক্তার ফেইলড, এবার স্বেচ্ছায় ওকে দিয়ে দে। এবার আমি স্যারের 2 হাত ধরে গাড়ির ওপরে উঠিয়ে রেগে গিয়ে বললাম, কি হয়েছে তোর? কেন সবাইকে তো কষ্ট দিচ্ছিস? সারা তখন আমার ডান চোখে হাত দিয়ে চেপে ধরল। আমার ডান চোখে সারার হাত পড়তেই আমার কলিজা শুকিয়ে গেল। আমি কার সাথে কথা বলছি? এ তো সারা নয়। চোখগুলো কালো আর বাম চোখের মাঝে সাদা আলো। আমি সারার হাত তড়িঘড়ি করে আমার চোখ থেকে সরে দিয়ে দেখলাম সবকিছু একদম নর্মাল। সারাও ঠিক আছে। আমার দিকে সে প্রশ্নবোধক চাউনি নিয়ে তাকিয়ে আছে, যেন জিজ্ঞেস করছে আমি কেন এত ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে আছি, কি হয়েছে। ঈশ্বর, আমি নিজেই যেন আস্তে আস্তে একজন মানসিক রোগী হয়ে যাচ্ছি। বাড়িতে ফিরতেই সিকিউরিটি গার্ড বলল, স্যার, আপনাদের বাসায় চার্চ থেকে ফাদার রনি এসেছেন। আমরা বাসায় প্রবেশ করে দেখি আমাদের কাজের মেয়েটি ফাদার রনিকে বসতে দিয়েছে। ফাদার রনি সোফায় বসে চা খাচ্ছিলেন। আমি সবার আগে ঘরে প্রবেশ করি আর উনি আমাকে দেখে উঠে দাঁড়িয়ে গ্রিটিংস জানিয়ে আমাকে বলেন, হেই মাইক, কি অবস্থা তোমার? এত শীতল দেখাচ্ছে কেন তোমাকে? আমি উত্তর দেওয়ার আগেই আমার মা বাবা ঘরে প্রবেশ করলে ফাদার আমার মা বাবাকে গ্রিটিংস জানালেন। হঠাৎ সারাকে দেখে ফাদার রনির মুখে চিন্তার ছাপ আসলো। সারার মুখে কেমন একটা শয়তানি হাসি। সারা কিছু না বলেই নিজের রুমে চলে যাওয়ার সময় ফাদার রনির কানে কানে এসে কিছু একটা বলল, সি ইউ রনি। এরপর সে চলে যায়। আমরা ফাদারের সাথে বসলাম। কিছুক্ষণ কথা বলার পর উনি আমাদের জিজ্ঞেস করলেন আমরা আজকাল কেন চার্চে যাচ্ছি না, কোনো সমস্যা হলে যেন ওনাকে জানাই। এরপর আমরা ওনার কাছে সারার বিষয়ে আমাদের নিকটে থাকা সকল তথ্য প্রকাশ করলে উনি বলেন, ভেরি ইন্টারেস্টিং। ব্রাদার রবিনও আমার কাছে সেদিন সারার এমন বিহেভিয়ারের কথা জানিয়েছিলেন। আমি কি সারার সাথে একটু কথা বলতে পারি একান্তে? আমার মা বাবা রাজি হলে ফাদার রনিকে নিয়ে স্যারের ঘরের সামনে গিয়ে নক করা হলো। ভেতর থেকে একটা কথাই ভেসে এলো, ঈশ্বর যার পুত্রকেই সে রক্ষা করতে পারে না, সে পাদ্রী পাঠিয়েছে আমার জন্য। হঠাৎ করে স্যারের রুমের দরজা খুলে একটা শীতল বাতাস বেরিয়ে এলো। বাতাসটা এতটাই ভয়ঙ্কর রকমের স্পিডে ছিল যে আমরা 2 কদম পিছিয়ে গিয়েছিলাম। বাতাসটা বেরিয়ে যাওয়ার সময় সবাই কানে কানে একটা হুইসপার শুনতে পেলাম, আমাকে খুঁজে বের কর পারলে। আমরা স্যারের ঘরে প্রবেশ করলাম। ফাদার রনি বললেন আমরা যেন বাইরে যাই আর ওনাদের একটু একান্তে কথা বলতে দেই। আমার তখন প্রচন্ড ঘুম পাচ্ছিল। আমি হাই তুলে চোখ কচলাচ্ছিলাম। হঠাৎ ডান চোখ কচলাতে গিয়ে বাম চোখে কিছু একটা দেখে আমার শরীর শিউরে উঠল। আমি দেখলাম সারার বিছানায় সারার জায়গায় অন্য কেউ বসে আছে, একটা পুরুষ, শুধু কালো একটা ছায়া, যার ডান চোখের গর্ত ভরাট আর বাম চোখের গর্তে সাদা একটা আলো। আমি চিৎকার দিলাম। আমার মা বাবা আমাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি ওনাদের সবকিছু খুলে বললে ওনারা ও ফাদার বললেন এগুলো হয়তো আমার ক্লান্তির এফেক্ট, এছাড়া আর কিছুই না। আমি ওনাদের কথা মেনে নিয়ে সারার রুম ত্যাগ করলাম। আমার মা বাবাও আমার পেছন পেছন চলে এলেন। আমরা সোফাতে বসে রইলাম। 10 মিনিট পর ফাদার রনি মুখে কিছুটা চিন্তার ছাপ নিয়ে ফিরে এলেন। উনি বললেন, ডিকস্টা সাহেব, আপনার মেয়েটা কিন্তু ভালো নেই, কোনো এক অশুভ শক্তির হাতে সে বন্দী। আমরা জিজ্ঞেস করলাম কেমন অশুভ শক্তি, কেন? ফাদার বললেন উনি এখনো কিছু জানেন না, রহস্য জানার উপায় বের করতে হবে, আর কোনো কিছু জানতে না পারলে মেয়েটাকে আর বাঁচানো যাবে না। আমার বাবা এই কথা শুনে আবেগ ও রাগ ধরে রাখতে না পেরে বললেন, আপনি কি পাগল? যেই বাসাতেই যান সেখানে এসব খুঁজে পান নাকি? কয়েকটা টাকার জন্য এসব মিথ্যে কথা বলেন। ফাদার রনি শান্ত ভাষায় বললেন, হাসর শুরু হয়ে গেছে।
তোমাদের মতো ধার্মিক ফ্যামিলির আস্থা ধর্ম থেকে তুলে নেয়ার আসরটা শুরু হয়ে গেছে। এই বলে ফাদার রনি চলে গেলেন। কিছুক্ষণ পর সারার রুম থেকে কেমন একটা গোঙানির আওয়াজ শুনতে পেলাম আমরা। আওয়াজ শুনে রুমে গিয়ে দেখি যে সারার খিঁচুনি উঠে গেছে, ওর মুখ দিয়ে গ্যাজলা বের হচ্ছে। সাথে সাথে আমরা ডাক্তারকে কল করি। ডাক্তার বাসায় এসে সারাকে খিঁচুনির জন্য একটা ইঞ্জেকশন দেন। সারা কিছুটা সময় বিছানায় পড়ে রইল। কিছুটা স্টেবল হলে ডাক্তার সারাকে এক্সামিন করার জন্য শুরুতেই ওর চোখ আর জিভ দেখল। সারা যেন নির্বিকার। ডাক্তারের দিকে তাকিয়ে তার চোখে কেমন একটা শয়তানি হাসি। সারা বলল, আমার চোখ খালি চোখ না ডাক্তার। ডাক্তার ভাবলেন হয়তো হ্যালুসিনেট করছে সারা। উনি এবার সারাকে বললেন, তোমার ডান চোখটা একটু বন্ধ করো তো মা। কি দেখতে পাও তুমি? ডাক্তারের কথা শুনে আমার বোন সারা বলল, সরি ডাক্তার, আমি পারবো না, ও আমাকে দেখছে। কিন্তু ডাক্তারের জোড়াজুড়িতে সারা এবার চোখ বন্ধ করল। কিছুক্ষণের নীরবতা। মনোক্রম ক্লকের আওয়াজটা ক্ষীণ হয়ে আসতে লাগলো। হঠাৎ ডান হাত দিয়ে ডাক্তারের গলা টিপে ধরে একটা ডিস্টর্টেড ভয়েসে সারা চিৎকার করে বলল, এই ডাক্তার, তুই নিজের অ্যাকাউন্টের হিসেব করিস না, আজ তোর হিসেব আমি করব। আমি আর বার্তাবাহক নই, আমি এখন ভ্রান্তি। আমাকে যারা জাগাবে তাদের সত্যের চোখ পাথরে পরিণত হবে। এই বলে সে সর্বশেষ একটা বর্ণ উচ্চারণ করল, না। এরপর সে ডাক্তারের বাম চোখের পাপড়ি কামড় দিয়ে ছিঁড়ে ফেলে আর তারপরই অজ্ঞান হয়ে যায়। আমরা ইমার্জেন্সিতে ডাক্তারকে ও সারাকে ভর্তি করাই। খুব বেশি ক্ষতি হয়নি ওনাদের। সারার কাছে ফিরে যেতে ভয় হচ্ছিল আমাদের। কি হলো মেয়েটার? আমার বাবাকে দেখলাম পকেটের ভেতর থেকে ক্রস বানানোর লকেট পরে আমাকে বললেন, মাইক, চল চার্চে যাই। আমিও বাবা চার্চের দিকে এগোলাম। চার্চে গিয়ে ফাদার রনিকে খুঁজে বের করে ওনাকে আদ্যপান্ত সবকিছুই খুলে বললাম। ফাদার বললেন, যা বলছো সেটা যদি সত্যি হয় তবে এক্সোরসিজম ব্যতীত কোনো উপায় নেই। ওনার কথা মতো সারাকে আমরা হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসি রাতের বেলা। সারাকে নিয়ে আসার 10 মিনিটের মাথাতেই ফাদার রনি ও ওনার সহযোগী চলে আসেন কিছু সরঞ্জাম নিয়ে। ওনারা বাসায় আসতেই সারা নিজের রুম থেকে জোরে জোরে গন্ধ শোকার মতন শব্দ করতে থাকে এবং অনেক অসংলগ্ন কথা বলতে থাকে। যাই হোক, সারা ঘরময় একটা সময় ঘুরতে লাগলো। অলরেডি সারার অসংলগ্ন কথাবার্তা ওনাদের ডিভাইসে রেকর্ড করা হয়ে গেছে, অর্থাৎ যারা চার্চ থেকে এসেছিলেন। এরপর ওনাদের যেটা চাই সেটা হচ্ছে ফিজিক্যাল টলারেন্স, অর্থাৎ শরীরে কোনো পবিত্র জিনিসের স্পর্শ সারা সহ্য করতে পারে কিনা। সারা ফাদারদের সাথে কথা বলে নিজেই ঘরে চলে গিয়েছিল। আমরা ওর ঘরে গিয়ে দেখলাম ও ঘুমোচ্ছে। ফাদাররা বললেন ওর হাত পা যেন বেঁধে দেয়া হয়। আমরা সেটাই করলাম। এরপর ফাদার ওনার পকেট থেকে একটা ছোট কৌটো বের করে সেই কৌটোর ভেতরে থাকা জেল দিয়ে সারার কপালে ক্রস আঁকলেন এবং মাথায় একটা ক্রস রকেট লাগলেন। অবাক করা বিষয় ঘটল, সারা এক ঝটকায় এত মোটা ও ডিউরেবল দড়ি ছিঁড়ে ফাদারের গলা টিপে ধরল। সারার ডান চোখটা যেন অসাড় আর বাম চোখে সাদা বলের মতো কিছু একটা জল করছে। আমরা ফাদারকে সারার হাত থেকে ছাড়িয়ে বাইরে নিয়ে আসলাম। সারা নিজের মতো করে চিৎকার করে যাচ্ছিল এবং ফাদার বললেন, এতটুকু ইনাফ। এই বলে ওনারা দুইজন চার্চের দিকে চলে গেলেন। পরদিন সন্ধ্যাবেলা ফাদার রনি ও ওনার সাথে আরো 4 জন ফাদার এলেন আমাদের বাসায়। ফাদার রনি আমাদের বললেন, গতকাল চার্চে গিয়েই ইমার্জেন্সি এক্সোরসিজমের পারমিশন নিয়ে এসেছি বিশপের কাছ থেকে। এই 4 জন এক্সোরসিজম ক্রু, ওনাদের মাঝে একজন ডাক্তার, একজন সাইকিয়াট্রিস্ট। আমরা সারা রাত নানান প্রাচীন পুঁথি ঘেটেছি। ডান চোখ বন্ধের কথাটা আমি কোনোভাবেই হজম করতে পারছিলাম না। এই শয়তানকে দেখা সম্ভব, তবে ডান চোখে না, বাম চোখে। ডান শব্দটা একটা পজিটিভ আর বাম শব্দটা নেগেটিভ। এরা এতই চালাক যে দৃষ্টির অগোচরে লুকিয়ে যায়। ওকে না দেখে ওর নাম বা ওর আসার কারণ জানা যাবে না।
Mike will be the part of this exorcism. সারার ঘরে প্রবেশ করলাম আমরা। ফাদার ওনার ব্যাগ থেকে হলি ওয়াটার ও নানান ধরনের জিনিস বের করলেন। ওনার গলায় একটা শাল জড়িয়ে উনি হাতে বাইবেল আর হলি ওয়াটার নিয়ে শুরু করলেন এক্সরসিজম। ইন দ্য নেম অফ দ্য ফাদার, বাইবেলের ভার্স 2 মিনিট পড়ার পর ফাদার সারার শরীরে ক্রসের মতো করে হলি ওয়াটার ছেটাতে শুরু করলেন। ঘড়ির কাঁটা থেমে আছে সন্ধে 7টায়। ফাদার রনি এক হাতে পবিত্র সিল আর অন্য হাতে রক্ত রং এক তামার ক্রস ধরে ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছেন। ঘরের চারপাশে 4 জন সহকারী, ডাক্তার পিটার, সাইকিয়াট্রিস্ট এলেনা আর 2 ধর্মযোদ্ধা জ্যাকব ও সাইমন। আমার ডান চোখ বাঁধা, কিন্তু বাম চোখে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে সারা বিছানায় বাঁধা এবং তার শরীর কাঁপছে, চোখ জোড়া উল্টে যাচ্ছে। ফাদার অনেক গম্ভীর কণ্ঠে বললেন, Seal the right eye. Let no man look into the eye of the unknown. সবাই ডান চোখে কাপড় পরিয়ে দিল। আমার হাত কাঁপছিল, তবুও আমিও কাপড় বাঁধলাম। ফাদার নিজের ডান চোখের উপর সিল বসালেন, যেন শয়তানের প্রকৃত রূপ তার মানসিক প্রতিরক্ষা ভেদ করতে না পারে। এবার সারা হাসতে লাগলো, ঘর জুড়ে বিষাক্ত দুর্গন্ধ। ফাদার রনি এবার এক্সরসিজম শুরু করলেন ঈশ্বরের নামে। সবাই একসাথে বাইবেল পড়তে শুরু করলেন। অদ্ভুত এক ভক্তিময় পরিবেশের সৃষ্টি হলো। হঠাৎ সারার 2 হাত দিয়ে রক্ত বের হতে লাগলো। সারা খুব ভারী গলায় একবার বলার চেষ্টা করলো, থাম থাম। ফাদার রনি ভারী গলায় বললেন, আমি ঈশ্বরের নামে তোর পরিচয় জানতে চাই, তুই কে বল। সারা গর্জে উঠল, I am no one. I am many. I am fear. তার মুখ থেকে কালো শ্যাওলার মতো তরল গড়িয়ে পড়ছে। ফাদার পবিত্র পানিতে ডোবানো ক্রুশ কপালে ঠেসে দিলেন। সারা চিৎকার করে কাঁদতে লাগলো, ঘর কাঁপতে লাগলো, বাঁধটি ফেটে গেল। হঠাৎ সারা বলে উঠল, নাজমারেত। প্রাচীন এক নাম, যেটার প্রতিধ্বনি নরকের গভীরে ডুবে আছে। উনি জিজ্ঞেস করলেন, সে কেন এসেছে? ফাদার বুকে ক্রুশ চাপালেন আর শয়তান উত্তেজিত হয়ে গেল। ফাদার আবার বললেন, কেন এসেছিস তুই? নাজমারেত গর্জন করে উঠল। ফাদার চিৎকার করলেন, বল তুই কি চাস। উঞ্জা ভ্যালির এক গুহায় আমরা আমাদের প্রাচীন লর্ডকে আহ্বান করেছিলাম। স্যাক্রিফাইসের জন্য একজন কুমারী মেয়ে প্রয়োজন। আগে থেকে আমরা একজন মেয়েকে তার বাবার কাছ থেকে সওদা করে কিনে নিয়েছিলাম, কিন্তু এই মেয়ে সেই গুহায় এসে বাধা দিয়েছিল। ওই মেয়েটিকে মুক্তি দিয়েছিল, আমাদের রিচুয়ালে বাধা সৃষ্টি করেছিল। তার শুরুতে এবার ওর পরিবারকে আমরা শেষ করব, নয়তো পরিবারের অনুমতি নিয়ে ওকে নিয়ে যাব। তুই কিছু করতে পারবি না। ফাদার রনি এসব কথা শুনে ডান চোখের সিল খুললেন। তার ডান চোখ খোলা। নাজমারিত তার ভয়াবহতা দেখাতে লাগলো। সারার দেহ যেন ফেটে যেতে লাগলো, কাঁধ উল্টে গেল। ফাদার এই দেখে ভয়ে চিৎকার করলেন, ঈশ্বর তোকে আদেশ দিচ্ছে, নরকের বেস্ট, যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা। গো ব্যাক টু হেল। এবার নাজমারেত থেমে গেল, ফিস ফিস করে বলল, Your Lord is blind. I see you. একটা বিস্ফোরণের মতো আওয়াজ হলো। ডাক্তার পিটার দেয়ালে ছিটকে পড়লেন। সাইমন কাঁদতে কাঁদতে বমি করতে লাগলো। ফাদার হাঁটু ভেঙে বসে পড়লেন। সারা ফাদারের দিকে এগিয়ে এলো। সে যেন উঠতে লাগলো বিছানা থেকে, চোখ দুটো লাল, গা ছমছমে, অসম্ভব দীর্ঘ। ফাদার রনি গলা ফাটিয়ে বললেন, In the name of the Father, the Son, and the Holy Spirit, I command you, ওকে মুক্তি দাও। সারা হাড় কাঁপানো হাসি দিয়ে বলল, তুই বুঝতে পারছিস না ফাদার, ওর সোল ক্লেম করে নিয়েছি 7 রাতের মাঝেই। কিছুক্ষণ থেমে সারা চিৎকার করে বলল, একসাথে যেন 1000 কণ্ঠ, তোরা জিততে পারবি না। ফাদার রনি ধীরে ধীরে বুঝতে পারলেন এক্সরসিজম আর কাজ করছে না। সারার ভেতর থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হচ্ছিল, যা তার ক্রুসের আলোকেও ফিকে করে দিচ্ছে। তার চোখের সামনে দেখা গেল সারার শরীর থেকে অন্ধকার আগুন যেন অসীম অন্ধকারে ছড়াচ্ছে। ফাদার কাঁপতে কাঁপতে চিৎকার করলেন, ঈশ্বর আমাকে সাহায্য করো। সারা হেসে উঠল। ফাদার রনি হাত থেকে ক্রুস সরিয়ে নিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দরজার দিকে ছুটলেন।
সারা ভয়ানক হাসি দিয়ে বলল, See you soon. আমি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গেলাম, আর অবচেতন মনে দেখলাম আমার মা বাবার মাথা সারার দুই হাতে শরীর থেকে বিচ্ছিন্ন। জ্ঞান ফিরতেই দেখলাম সারা আমার পাশে বসে হাসছে। চিৎকার করে রুম লক করে বের হয়ে আসি। আমি আমার বাবা মাকে ডেকে ওনাদের নিয়ে চার্চে গিয়ে দেখি ফাদার রনি ভয়ে জড়সড় হয়ে বসে আছেন, আর আমাদের দেখে তিনি বললেন, 3 জনের মৃত্যুর চেয়ে একজনের মৃত্যু ভালো। যা হয়েছে মেনে নাও, এটাই হয়তো ঈশ্বরের মর্জি। চলে যাও এখান থেকে তোমরা, আমরা কিছুই করতে পারবো না। আমরা বিশপের সাথে দেখা করলে তিনি বলেন, এটা একটা আনআইডেন্টিফাইড ডেভিল। ওর নামটা সত্যি বলেছে কিনা সেটাও জানা নেই। আর ডান চোখ নয় বরং বাম চোখে দেখা যায় এমন ডেভিলের কথা উনি আগে কখনো শুনেছেন বলে মনে করতে পারছেন না। উনি আরও বলেন যে ফাদার রনি হচ্ছেন আশেপাশের সব থেকে ফাইনেস্ট এক্সোরসিজম স্পেশালিস্ট। উনি যখন পারেননি তাহলে এর কোনো সমাধান নেই। আমরা যদি বাঁচতে চাই তাহলে সারাকে যেন নিজ সম্মতিতেই ওই পিশাচের কাছে দিয়ে দেই, নয়তো আমরা 3 জন একে একে মৃত্যুবরণ করব। সারাও তাই। আমি আমার অবচেতনের স্বপ্নের কথা বললে আমার মা বলেন উনিও স্বপ্নে এমন দেখেছেন যে সারার এক হাতে আমার ও আর এক হাতে আমার বাবার মাথা। আমার বাবাও বলেন যে উনি দেখেছেন সারার এক হাতে আমার মায়ের এবং আর এক হাতে আমার মাথা। আমরা সবাই এই স্নায়ু চাপ নিতে পারিনি। আমরা ঘরে ফিরে এসে সারা রুমেও প্রবেশ করিনি। কাঁপতে কাঁপতে ঘরের বাহির থেকেই জীবনের সব থেকে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলি। জানি এর জন্য অনেকেই আমাদের সেলফিশ বলবেন, কিন্তু আমাদের অবস্থা শুধু আমরাই ভালো জানি। এর কয়েক মাস পরে আমরা বাড়ি ছেড়ে আমেরিকায় চলে আসি, আর কখনো পাকিস্তান ফিরে যাইনি। দোয়া করবেন সবাই যেন সারাকে ক্ষমা করেন, ঈশ্বর যেন ক্ষমা করেন। এই বলে মাইক দি কস্টা ওনার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকের ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আর ভালো না লাগলে ক্ষমা প্রার্থনা করছি। ফিরে আসবো আবারও নতুন কোনো ঘটনা নিয়ে, নতুন কোনো এপিসোডে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভূত.com-এর সাথেই থাকুন। আমি মোহাম্মদ সাবিত আলম ফ্রম ময়মনসিং আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন, ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। এখন আমরা সরাসরি চলে যাব এমন কিছু ঘটনায় যে ঘটনাগুলো হয়তো আপনারা আগেও শুনেছেন বা কখনো শোনেননি বা বারবার শুনতে চাইবেন। চলুন কথা না বাড়িয়ে সেই ঘটনাগুলোতে যাওয়া যাক। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। 226তম এপিসোডে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহে আপনারা নিশ্চয়ই অডিও ক্লিপগুলো শুনছিলেন, এবং সেই অডিও ক্লিপগুলোর মধ্যে কিছু অডিও ক্লিপ নিশ্চয়ই আপনাদের ভালোই লেগেছে, কারণ আমরা অডিও ক্লিপ এখন চেষ্টা করছি আপনাদের সামনে ভালো কিছু অডিও ক্লিপ নিয়ে আসার, এবং সেটার জন্য আসলে চেষ্টা করে তো লাভ নাই। আপনারা ভালো অডিও ক্লিপ পাঠাচ্ছেন বলেই আমরা আপনাদেরকে ভালো অডিও ক্লিপ শোনাতে পারছি। আর স্টুডিওতে যারা আসতে চান প্লিজ 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 আমাদের জানাবেন। প্রথমেই বড় বড় করে লিখবেন যে আমি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চাই, আর কিছু লাগবে না। তাহলে আমরা স্টুডিওতে আপনাকে নিয়ে এসে তারপরে আপনার কাছ থেকে ঘটনা শুনবো। আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আমাদের পরবর্তী ঘটনা আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আর আমি জানি আপনি সবসময় ভালো দলেই থাকেন। প্রায় 13 বছর ধরে আপনার প্রোগ্রাম শুনছি, আরো বেশি হয়তো হবে। তবে কখনো এরকম ভাবে অডিও ঘটনা পাঠানো হয়নি। 2-1টা মেল পাঠানো হয়েছিল, কিন্তু সিলেক্ট হয়নি, এই কারণে পারাও হয়নি। যাই হোক, আজকে একটা অডিও ঘটনা শেয়ার করছি। ঘটনাটি
যার সাথে ঘটেছে উনি আমাদের এক পরিচিত ভাই। উনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। ওনার নাম তার সত্য নাম দিচ্ছি মাওলানা হাসিব। ওনার আসল নাম বলা যাবে না, তবে হ্যাঁ, যদি সত্যতা যাচাইয়ের জন্য আপনি তার সাথে কথাও বলতে চান, তাহলে হয়তো যদি কোনো তার কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করতে পারি, তাহলে অবশ্যই আপনার সাথে তার কথা ব্যবস্থা করে দেব। তাহলে শুরু করছি। আমি তার মতো করেই বলছি। আমি যখন মাদ্রাসাতে পড়তাম, তখন আমি পড়তাম হচ্ছে বরিশাল চরমনাই জামিয়া হাসানাবাদ মাদ্রাসায়। তো ওই মাদ্রাসায় পড়াশোনা খুব ভালোই চলছিল। তো আমাদের যে জামাতে পড়তাম, ওই জামাতে আমার সাথে আমার এক ছাত্র ভাইয়ের সাথে আমি বেড শেয়ার করতাম, মানে আমার ক্লাসমেট ছিল। তো ক্লাসমেট পাশাপাশি বেড শেয়ার করতাম, সেই সুবাদে তার সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিল। আর মাদ্রাসাগুলোতে মূলত দুপুর আর রাতে মাদ্রাসার তরফ থেকে খাওয়ানো হয়। আর সকালবেলা ছাত্ররা যার যার খরচ দিয়ে নাস্তা খায়, যার যার নিজ খরচে নাস্তা খায়। তো যেহেতু আমি আমার ওই বন্ধুর সাথে বেড শেয়ার করতাম, তাহলে আমরা দুজনের সকালবেলা নাস্তা খেতাম। তো আমাদের নিয়ম ছিল এরকম যে আগের দিন রাতে বলতাম যে কি তুই সকালে কি খাবি। দেখা গেল আমি যদি বলতাম যে আমি রুটি ভাজি খাবো, সকালবেলা ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে যখন নাস্তার আগে আগে একটু বিশ্রাম নিতাম, হ্যাঁ, তখন ঘুম থেকে উঠেই দেখতাম যে আমার নাস্তা হাজির। ঘুম থেকে ওঠার পরে দেখতাম যে নাস্তা হাজির। কিন্তু আমিও ওকে বলতাম যে তুই কি খাবি। ও যদি একটা খাবারের নাম বলতো, তো সকালবেলা উঠে বাজার থেকে খাবার নিয়ে আসে দেখতাম যে ও ঘুম থেকে উঠে গেছে। আমি ঠিক ওরকমই চেষ্টা করেছি যে ভাই কি করা যায় আসলে, এই ও কিভাবে এত তাড়াতাড়ি খাবার নিয়ে আসে। একদিন এরকম ভাবে চেষ্টা করলাম যে আজকে যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠবো। ঠিক সেম ও আমাকে রাতে বললো যে কিরে তুই কি খাবে। আমি বললাম যে আমি খিচুড়ি খাবো। তো ফজরের পর চেষ্টা করেছিলাম যে না ঘুমানোর, কিছু আমল আছে, আমল করার পর জেগে থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু ঘুম এতটাই আসছিল যে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখি যে খিচুড়ি হাজির। তো এভাবে চলতে থাকলো, আমার একটু একটু সন্দেহ হতে থাকলো। তাছাড়া ওর পড়াশোনা খুবই ভালো ছিল, ও খুবই ভালো রেজাল্ট করতো। আর যেহেতু বেড শেয়ার করতাম আর ওর ব্যবহার আচারও খুব ভালো ছিল, একসাথেই আমরা থাকতাম সব সময়, আন্তরিকতা ছিল আমাদের মাঝে। তো একদিন কোন এক দরকারে আমি আরো বাজারের দিকে হাঁটতে বের হই। বাজার থেকে কাজ সেরে মাদ্রাসায় আসার সময় যে রাস্তাতে আসছিলাম, ওই রাস্তা দিয়ে আমাদের মাদ্রাসার পরিচালক, আপনারা হয়তো চিনবেন, বাংলাদেশের একজন বড় ইসলামী আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যিনি মাদ্রাসার পরিচালকও বটে। তো উনি খুব আধ্যাত্মিক লোক, খুব পরহেজগার লোক, সারা বাংলাদেশে ওনার পরিচিতি আছে। তো উনি যখন আসছিলেন আর আমরা দুজন, উনি বাজারে যাচ্ছিলেন আর আমরা দুজন বাজার থেকে আসছিলাম, তো মুখোমুখি আমাদের দেখা হয়ে গেল। আমি খেয়াল করলাম হুজুরকে দেখে আমার ওই বন্ধু এত দ্রুত একটা দৌড় দিল যে কোনো দেখা করলো না, কোনো কথা বললো না, সালামও দিল না। সালাম না দিয়ে ও খুব জোরে একটা দৌড় দিয়ে
মাদ্রাসার দিকে চলে গেল। তখন আমাদের ওই হযরত বা আমাদের ওই বড় হুজুর বললেন যে ওকে একটু আমার সাথে দেখা করতে বলো, ঠিক আছে, ওকে আমার সাথে দেখা করতে বলো। আমি বুঝতে পারলাম না ঠিক আসলে কি হলো। আমি বললাম আচ্ছা হুজুর, আমি আপনার সাথে দেখা করতে বলবো। তো আমি যে মাদ্রাসায় যে ওকে বললাম যে তুমি এইভাবে দৌড়েই আসলা কেন, হুজুর তো তোমাকে দেখা করতে বলছে। তারপরে ও বললো যে মানে ও খুব একটু মানে একটু মন খারাপ ভাব। আচ্ছা ঠিক আছে, আমি হুজুরের সাথে দেখা করব। এইভাবেই চলতে তারপরে এই একদিন না ওই দিনই হয়তো, তারপরে ও হুজুর একটা রুমে বসা ছিল। রুমটা মাদ্রাসার বাইরে টিনের ঘরে বসা ছিল। তো ওকে দেখলাম যে হুজুরকে রুমে দেখে ও ভিতরে যে সালাম দিল, হুজুরের সাথে কথা বলছে। তো ওকে ভিতরে ঢুকতে দেখে আমিও আস্তে আস্তে রুমের পাশে যে টিনের যে ফুটা থাকে বা একটু ছিদ্র থাকে ওই দিক দিয়ে দেখতেছিলাম যে আসলে হুজুরের সাথে আর কি কথা হয় আর ও কি বলে। তো কথা যতটুকু বুঝতে পারলাম যে এবং হচ্ছে হুজুর বলছেন যে তুমি এখানে পড়াশোনা করো, কেউ জানতে পারবে না তুমি কে, তুমি যেভাবে পড়তেছিলা সেভাবেই পড়ো, কোনো সমস্যা নাই, তুমি তোমার পড়া কমপ্লিট করে তারপর তুমি এখান থেকে চলে যাও। তারপর আমার ওই বন্ধু বলল যে না হুজুর, আমি তো চেয়েছিলাম যে পরিচয় গোপন রেখে এইভাবেই আমি পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু এখন যেহেতু ব্যাপারটা প্রকাশ হয়ে গেছে তাহলে আর আমার এখন এখানে আর থাকা উচিত হবে না। আপনি দোয়া করে দেন আমি যাতে ভালো থাকি। আর এই বলেই বললো। তারপর হুজুর বললো আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেহেতু চাচ্ছ না তাহলে আমরা আর কিছু বলার নাই, তোমার যদি মন চায় থাকতে থাকো, আর যদি মন চায় যে না তুমি চলে যাবে তাহলে চলে যাও। তারপরে আমার ওই বন্ধু সালাম দিয়ে চলে আসলো। তাহলে সালাম দিয়ে চলে এসে ও বুঝতে পারলো যে আমি সব কথা শুনেছি। ও আমাদের রুমে নিয়ে গেল। রুমে নিয়ে বললো যে দেখ, আমি চলে যাচ্ছি, আমি আর কখনো মাদ্রাসায় পড়বো না। তুই পড়াশোনা করতেছিস, তুই ভালো মতো পড়াশোনা কর। আর হ্যাঁ, একটা জিনিস মনে রাখিস, যদিও আমি মাদ্রাসায় পড়বো না, তবে তোর কখনো যদি বিপদ হয় তাহলে আমি তোর বিপদে তোকে সহযোগিতা করবো। তোর আপদ বিপদে আমি তোর সাথে আছি, তুই কোনো চিন্তা করিস না। আর পড়াশোনা ভালো মতো কমপ্লিট করিস, আমার জন্য দোয়া করিস। তো এরপরও চলে গেল। এরপর আর আমার সাথে কখনো দেখা হয়নি। তবে এই ঘটনা থেকে অবশ্যই বোঝা যাচ্ছে যে ও আসলে একটা জিন ছিল। এরকম আরো অনেক ঘটনা থাকে মাদ্রাসা কেন্দ্রিক, যে মাদ্রাসাগুলোতে জিন মানুষের সুরত ধরে পড়াশোনা করেছে। তো রাসেল ভাই আমাদের যে মাওলানা হাসিব ভাইয়ের যে ঘটনাটি শেয়ার করলাম ওইটি ওনার মুখেই শোনা। আমি সত্যতা যাচাইয়ের জন্য অনেকবার তাকে বলেছি যে আসলে এটা কি সত্য ঘটনা কিনা। উনি বারবারই আমাকে নিশ্চিত করেছেন আসলে এটা সত্য ঘটনা। আর ঘটনাটি আমি শুনেছিলাম প্রায় 3-4 বছর আগে। এখন ওনার সাথে আমার তেমন যোগাযোগ নেই, যাই উনি হয়তো কোনো কারণে এই আমি যেখানে থাকি এখানে আশেপাশে আছেন, হয়তো কোনো ব্যবসা বা কোনো একটা কাজ করেন বা চাকরি করেন। তবে হ্যাঁ, ওনার নাম্বার আমি যদি আপনারা চান আমি ওনার নাম্বার ওনার পরিচয় জোগাড় করতে পারবো এবং সত্যতা যাচাইয়ের জন্য আপনারা ওনার সাথে কথা বলতে পারবেন। তো রাসেল ভাই, এটা ছিল আমার প্রথম অডিও ঘটনা। হয়তো কিছু জড়তা থাকতে পারে, কিছু সমস্যা হতে পারে বলার ধারা।
এই জন্য আমি দুঃখিত, আমাদের আসলে এই ধরনের এক্সপিরিয়েন্স নাই। তো এখন থেকে যদি এমন কোনো ঘটনা পাই যা আসলে শেয়ার করা উচিত বলে মনে করবো, অবশ্যই আমি ভূত.com এর সাথে শেয়ার করব। ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমি রাসেল 226তম এপিসোডে। আর আশা করছি আমাদের এপিসোডের প্রতিটা মুহূর্ত আপনারা এনজয় করছেন, ভালো লাগছে আপনাদের। কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot.com@gmail.com। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। ঘটনা পাঠান আমাদের, সঙ্গে থাকুন আমাদের বাকিটা সময়। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মেহেদি হাসান, আমার বাসা সাথিয়া উপজেলার কোনো একটা গ্রামে। রাসেল ভাই, আমি যে ঘটনাটি শেয়ার করব সেই ঘটনাটি আমার এই গ্রামেরই একটা ফ্রেন্ড, সেই ফ্রেন্ডের বড় ভাইয়ের সাথে ঘটা। আমার ফ্রেন্ডের নাম হচ্ছে ফাহিম এবং ফ্রেন্ডের বড় ভাইয়ের নাম হচ্ছে রহিম। সো রাসেল ভাই, মূলত ঘটনাটি একটা বিল এবং কবরস্থানকে কেন্দ্র করে। সো রাসেল ভাই, বেশি কথা না বলে আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি। রাসেল ভাই, রহিম ভাই হচ্ছে মূলত কাজের সুবাদে পাবনা জেলার কোনো একটা ফ্যাক্টরিতে লেবার হিসেবে কর্মরত ছিল। যাতায়াতের সমস্যার কারণে রাসেল ভাই, রহিম ভাই মূলত ওই পাবনাতেই একটা বাসায় বাসা থাকতো। প্রতি সপ্তাহে তার ফ্যামিলির সাথে দেখা করতে আসতো। রাসেল একটা কথা বলতে বলে গেছে যে রাসেল ভাই, এই গ্রামে এই রহিম ভাইয়ের একটা বন্ধু ছিল, নাম ছিল হচ্ছে করিম। সেই করিম ভাই আর রহিম ভাইয়ের বন্ধুত্ব ছিল, মানে ছোটবেলা থেকে বন্ধুত্ব ছিল। এমন বন্ধুত্ব মানে গ্রামে বিরল। সো রহিম ভাই এভাবে রহিম ভাইয়ের জীবনটা চলে যাচ্ছিল। সো একবার রহিম ভাই 2-3 মাস বাড়িতে এলো না, মানে 2-3 মাস একটা না ওখানে থাকলো। থাকার পর মানে একবারে ছুটি নিল, অনেক দিনের ছুটি পেল। এমন সময় রহিম ভাই অনেক দিনের ছুটিতে বাড়িতে এলো। বাড়িতে আসার পর ওই বাড়িতে সবার সাথে দেখা করলো। দেখা করার পর এই করিম ভাইকে ফোন দিল। করিম ভাইকে ফোন দেওয়ার পর করিম ভাইকে বলতেছে রহিম ভাই যে, এই করিম, আজকে তুই আমাদের সন্ধ্যায় আমাদের বাড়িতে আসিস, আজকে আমরা মাছ মারতে যাব। এই একটা বিলে, আমাদের গ্রামে একটা বিল ছিল, সেই বিলে রহিম ভাই মাছ মারতে যাবে সেরে বলতেছে। রাসেল ভাই যে কথা সেই কাজ, করিম ভাই সন্ধ্যায় রহিম ভাইয়ের বাড়িতে চলে এলো। তো এখন রহিম ভাই আর করিম ভাই মাছ মারতে যাবে সেই বিলে। রহিম ভাইয়ের মা বলতেছে যে, রহিম তুই যাস না আজকে, আমার মনটা কেমন যেন করতেছে। তো রহিম ভাই মায়ের কথা না শুনে চলে গেল। তো রহিম ভাই আর করিম ভাই যাচ্ছে সেই বিলে। রাসেল ভাই, আমি বিলের বর্ণনাটা দিচ্ছি, বিলের আশেপাশের পরিবেশের বর্ণনা। তো রাসেল ভাই মানে বিল পাওয়ার আগে একটা কবরস্থান এবং একটা ঝোপঝাড় টাইপের একটা জাতা টাইপের পাওয়া যায়। তো করিম ভাই আর রহিম ভাই যাচ্ছে। সো তারা এই কবরস্থানটা অতিক্রম করে যখনই ওই যাতার দিকে গেল, যেটা দেখতে একটা কোনো অস্বাভাবিক কোনো ঘটনা ঘটলো। স্বাভাবিকভাবেই তারা দুটা ভয়ঙ্কর যাই একটা প্লেস অতিক্রম করে গেল। অতিক্রম করার পর কোনো ঘটনাই ঘটলো না। তারপর যাচ্ছে তারা এই বিলের পাড় ধরে যাচ্ছে। যেতে যেতে রহিম ভাই দেখলো, এই পাড়ের পাশে দেখলো যে একটা জায়গা নড়ছে। সো রহিম ভাই ভাবছে যে মাছ,
রাসেল ভাই, রহিম ভাই আর করিম ভাই দুজনের হাতেই ট্যাটা ছিল। ট্যাটা তো জেনে নিন আপনারা, যে মাছ বর্ষা টাইপের ছিল। তো তারা সেটা নিক্ষেপ করে মাছটাকে বিদ্ধ করে দিল, মানে মাছটাকে তাক করে মারছে। তো মাছটা ওই বর্ষাতে বেজে তারা সেটাকে ছাড়িয়ে তারা ব্যাগে রেখে দিল। তারা আবার চলতে থাকলো। তো এমন সময় করিম ভাই আবার দেখলো যে তার পাশে একটা জায়গায় নড়ছে। তো করিম ভাইও তার ট্যাটাটা নিক্ষেপ করলো এবং তার এটা মাছটা ওই ট্যাটাতে বেঁধে গেল, এবং করিম ভাই ওই ট্যাটা থেকে মাছটা ছাড়িয়ে তার ব্যাগে রেখে দিল। এভাবেই তারা মাছ পাচ্ছিল। তারপরে করিম ভাই আবার একটু যেতেই দেখতে পেল যে আরেকটা জায়গা নড়তেছে। করিম ভাই মানে আগের তুলনায় একটু বেশি জোরে নড়তেছে। করিম ভাই রহিম ভাইকে ডাক দিয়ে বললো যে রহিম, এই যে দেখ, এই জায়গাটা আগের তুলনায় একটু বেশি নড়ছে, এই জায়গাতে মনে হয় বড় মাছ আছে। যে কথা সেই কাজ। রহিম ভাই বললো যে করিম, তুই ট্যাটাটা মার, যদি বড় মাছ হয় তাহলে তো ভাগ্য খুলে যাবে আজকে, এই মাছটা মেরে আমরা চলে যাব। যে কথা সেই কাজ। করিম ভাই কথা বলতে না বলতেই ট্যাটাটা নিক্ষেপ করলো, এবং ট্যাটাটা ওই জায়গাতে না গিয়ে মিসলিড হয়ে অন্য জায়গাতে চলে গেল, মানে ওই ট্যাটাটা ওই জায়গায় না গিয়ে অন্য জায়গায় চলে গেল। সো অন্য জায়গায় যাওয়ার পর রাসেল ভাই ওই জায়গাতে মানে ঝড় টাইপের, মানে বাতাস, জোরে বাতাস উঠতে থাকলো। ওরা তো ভয় পেয়ে গেছে যে হঠাৎ মানে ট্যাটাটা মারার পর ওই জায়গাতে না লেগে অন্য জায়গাতে লাগার পর মানে ঝড় উঠতে থাকলো, মানে বুঝতে পারে না ব্যাপারটা, মানে ঝড় উঠছে এই যে দেখে ওরা ভয়ে ওই জায়গা থেকে মানে ওই দুজনের ট্যাটাটা নিয়ে দৌড় মারছে, বাড়িতে চলে এলো। স্বাভাবিকভাবেই সেদিন তাদের সাথে কোনো ঘটনাই ঘটলো না। তারপরে তারা চলে এলো তাদের বাড়িতে এসে তার মাকে ঘটনাটা বললো, যে তার মা বললো যে কোনো একটা খারাপ হতে পারতো, তোরা হয়তো বা বেঁচে গেছিস। তারপরে হঠাৎ করে পরের দিন সকালে রহিম ভাইয়ের সাথে তার বাড়ির লোকজনের একটা সদস্যর সাথে রহিম ভাইয়ের একটা ঝামেলা লাগলো কোনো একটা বিষয় নিয়ে। ঝামেলা লাগার পর রহিম ভাই মানে মনোমালিন্য হয়ে রহিম ভাই মানে একটু রাগ করেই তার কর্মের স্থানে মানে পাবনাতে চলে গেল। পাবনাতে যাওয়ার পর সে আর মানে প্রতি সপ্তাহে যে বাড়িতে আসতো আর বাড়িতে আসে না, মানে 6-7 মাস আর তার খবর নাই বললেই চলে। তার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই, বন্ধু বান্ধবের সাথে কোনো যোগাযোগ নাই, সেরকম একটা অবস্থা। সো এই অবস্থায় মানে একদিন তার ফ্যামিলির একটা সদস্য তাকে ফোন দিছে যে রহিম, অনেক হয়েছে, তুই এখন বাড়িতে আয়, যা হয়েছে বলে যা, এখন বাড়িতে আয়। তো রহিম ভাই এই কথা শুনে অনেকদিন বাড়িতে আসে না, সেই লোভ থেকে রহিম ভাই বললো যে হ্যাঁ আমি আসতেছি, সমস্যা নেই। সো রহিম ভাই সেই দিনই তার বসের কাছ থেকে ছুটি নিয়ে রওনা দিতে মানে একটু বিকাল করে রওনা দিতে রহিম ভাইয়ের বাড়িতে পৌঁছাতে রাত হয়ে গেছে, মোটামুটি রাত হয়ে গেছে, মানে বাড়িতে পৌঁছেছে স্বাভাবিকভাবে রাত করে বাড়িতে পৌঁছানোর পর তার মানে ভালো লাগতেছে না, মাথা ব্যথা করতেছে। এমন সময় সে বললো যে আম্মু, আমি গোসল করবো। মানে স্বাভাবিকভাবে আপনি জানেন যে গ্রামে পুকুরে গোসল করায় বেশি, মানে সবাই পুকুরে বেশি গোসল করে। সেহেতু রহিম ভাই বলছে, আম্মুকে বলছে যে আম্মু, আমি গোসল করে আসি, তুমি আমার জন্য খাবার প্রস্তুত করো, আমি গোসল করে আসি। সো যেই কথা সেই কাজ। রহিম ভাই গোসল করতে গেল। রহিম ভাই গোসল করতে যাচ্ছে। রহিম ভাই যেখানে গোসল করতে, মানে যে পুকুরটাতে গোসল করতে গেলো, সেই পুকুরের পাশে একটা কবরস্থান ছিল। ওই যে রাসেল ভাই বললাম না যে ওই বিলে যেতে একটা কবরস্থান, ওই একটা ঝোপঝাড় মানে টাইপের জায়গা পাওয়া যায়, সেই কবরস্থানের পাশে যে পুকুরটা, সেই পুকুরেই রহিম ভাই গোসল করতে গেল। সেই গোসল মানে সেই পুকুরে মানে সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে সেই পুকুরে নামতে হয়। একটা করে সিঁড়ি পার দিয়ে সে পুকুরে নেমে গেল। পুকুরে নামার পর সে মানে কুলি টুলি করে অজু করে সে এখনই ডুব দেবে।
ডুব দিবে স্বাভাবিকভাবে, সে ডুব দিল, মানে একটা ডুব দিছে, কেবলই একটা ডুব দিছে। এমন সময় সে একটা ডুব দেওয়ার পর উঠেছে, মাথা তুলছে, দেখে কি পুকুরের একটা পাড়ে তার বন্ধু করিম। সে করিম তার দিকে তাকিয়ে রয়েছে, কোনো কথা বলতেছে না। মানে রহিম ভাই তো ভয় পাইছে যে করিম হঠাৎ করে এখানে এত রাতে, মানে আমার সাথে তো তার কথা হয়নি, মানে বুঝলাম না ব্যাপারটা কি হলো, আমার সাথে কি কোনো কিছু করতে চলছে, করিম কি আমার বন্ধুই, কি এ কি আমার বন্ধুই? রহিম ভাইয়ের মনে নানা প্রশ্ন জাগতে থাকে। এমন সময় রহিম ভাই করিম ভাইকে ডাক দিল যে, এ করিম, তুই এখানে কি করিস এত রাত্রে, তুই এখানে কি করিস? মানে করিম ভাই কোনো কথা বলতেছে না। এমন সময় সেই করিম ভাই যেখানে দাঁড়িয়ে আছে তার পিছনেই কয়েকজন লোক, মানে অচেনা লোক, মানে কালো কাপড় মুখে কালো কাপড় বেঁধে তারা খাটনি করে হয়তো বা একটা লাশ নিয়ে আসতেছে ওই কবরস্থানে। এমন সময় সেই খাটনি ভাইরা, মানে যারা খাটনিতে করে লাশ নিয়ে আসতেছে, তারা করিম ভাইকে ক্রস করে গেছে। করিম ভাইকে ক্রস করে দেওয়ার পর করিম ভাই একটু পিছে পড়ে গেছে ওই খাটনিওয়ালাদের চেয়ে। করিম ভাই তখন ওই খাটনিওয়ালাদের পিছে যাওয়া শুরু করছে। এটা দেখে রহিম ভাই করিম ভাইকে বলতেছে যে, এই করিম, তুই কোথায় যাস? দাঁড়া, আমিও যাচ্ছি, তুই কোথায় যাস? ভয় পাবি একা একা। এমন সময় রহিম ভাইও করিম ভাইয়ের পিছে যাওয়া শুরু করছে। যেতে যেতে দেখে কি ওই খাটনি বাহকরা তারা কবরস্থানের ভিতরে ঢুকে গেল। কবরস্থানের ভিতরে ঢুকে যাওয়ার পর করিম ভাইও কবরস্থানের ভিতরে ঢুকে গেল। তো রহিম ভাই কোনো কিছু না ভেবে ভিতরে ঢুকে গেল। এখন রহিম ভাই যখন কবরস্থানের ভিতরে ঢুকে গেল, তখন দেখে কি তার বন্ধু ওখানে নাই। শুধু ওই যারা ওই কবরস্থানে যারা ওই খাটনিটা নিয়ে এসেছে তারাই শুধু চলতেছে। যাওয়ার পরে একটা নির্দিষ্ট জায়গায় ওরা ওই যারা খাটনি নিয়ে এসেছিল তারা খাটনিটা রেখে একটা, মানে নির্দিষ্ট জায়গায় খাটনিটা রেখে চলে গেল, অন্য একটা দিকে চলে গেল। যেতে যেতে কুয়াশার মাঝখানে কুয়াশার মতো, মানে যাই হোক, মিলিয়ে গেল, মানে একবারে মিলিয়ে গেল। মানে বুঝলো না, মানে রহিম ভাই ব্যাপারটা বুঝলো না যে তারা কোথায় গেল, তারা কারা। রহিম ভাই ভয়ে ভয়ে খাটনির দিকে এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পর যখনই খাটনিটা হাত দেওয়ার পরে একটা গরম আবহাওয়া অনুভব করতে, চারদিকে পরিবেশটা গরম হয়ে গেল। গরম হওয়ার পরে রহিম ভাই যখন ওই খাটনিতে যে লাশটা শোয়ানো, সেই লাশটার মুখটা কেবলই খুলে দেখেছে, রাসেল ভাই আপনি ভাবতে পারবেন না যে রহিম ভাই কতটা ভয় পেয়েছিল যে ওই খাটনিতে শোয়ানো লাশটার মুখ খুলে। তো রহিম ভাই যখন খাটনিতে ওই লাশের মুখটা খুলেছিল, তখন রহিম ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছিল, রহিম ভাই সেই ঘটনার জন্য প্রস্তুত ছিল না। রহিম ভাই দেখে কি ওই খাটনিতে যে লাশটা ছিল, ওই লাশের মুখটা দেখে রহিম ভাই হতভম্ব। ওই লাশটা ছিল তার বন্ধু করিমের। রাসেল ভাই তো হতভম্ব, রাসেল ভাই তো ভয়ে অজ্ঞান হয়ে গেছে। রাসেল ভাই, মানে রহিম ভাই অজ্ঞান হয়ে গেছে। এমনই ভাবে সকালে স্থানীয় লোকজন, মানে যাতায়াত করতে করতে একসময় দেখে যে রহিম এখানে পড়ে আছে। ব্যাপারটা অস্বাভাবিক ব্যাপার। তখন রহিমকে নিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিছে। তার মাকে বলছে যে তোমার ছেলে এই কবরস্থানে শুয়েছিল, কবরস্থানে পড়েছিল। রহিম ভাইয়ের রহিম ভাইয়ের মা তো হতভম্ব যে ছেলে গোসল করতে গেল, গোসল করতে যাওয়ার পর তো সারাদিন, সারা রাত ফেললো না। আমি ভাবছিলাম তো তার বন্ধুর সাথে, তার পাড়ার সব বন্ধুরা আছে, বন্ধুদের সাথে হয়তো বা কোনো একজনের বাড়িতে আছে। তো রহিম ভাইয়ের মাও অস্বাভাবিক কিছু চিন্তা করে নাই। তো রহিম ভাইয়ের মা এই কথা শুনে তো হতভম্ব যে আমার ছেলে কবরস্থানের ভিতরে পড়েছিল, ব্যাপারটা তো অস্বাভাবিক। তো যখন রহিম ভাইয়ের জ্ঞান ফিরল, তখন রহিম ভাই তার মাকে জড়িয়ে ধরে পুরো ঘটনাটা বলল যে মা, এরকম আমি গোসল করতেছিলাম, তখন করিমকে দেখলাম, করিম এই ঘটনা, এই খাটনি বাহকরা এরকম দেখলাম। তখন তার মা বলতে যে বাবা, আমি তো তোকে বলতে চাইছিলাম যে করিম তো মারা গেছে, রহিম ভাই তো হতভম্ব যে করিম মারা গেল কিভাবে, আমার বন্ধু মারা গেল, আমি জানলাম না, কেউ আমাকে বললো না, তুমিও তো বলো নাই।
রহিম ভাইয়ের মা তো বলতে চাইছিল, মানে তখনই রহিম ভাই এসে গোসল করতে গেল, মানে বলার আর স্কোপ পায় নাই। তখন রহিম ভাই তো হতভম্ব যে করিম মারা গেল কিভাবে। তখন রাসেল মানে রহিম ভাইয়ের মা বলতে শুরু করলো। রহিম ভাইয়ের মা বলছে যে তুই আর তোর বন্ধু যে ওই বিলে গেছিলি, বিলে যাওয়ার পর তোরা যে মাছ শিকার করার সময় এক জায়গায় টেটা মারছিলি, ওই টেটা মারার পর একটা মানে ওই মাছ শিকার করার পর টেটাটা অন্যদিকে চলে গেছিল। সেই সময় একটা জিনের বাচ্চার গায়ে ওই টেটাটা লেগে গেছিল। ওই জিনের বাচ্চার গায়ে যেহেতু টেটাটা লেগে গেছিল, জিনটা তখন রেগে গেছে। মানে বাচ্চা জিনটার গায়ে ওই টেটাটা লাগছে। তখন ওই মা জিনটা রেগে গেছে করিম ভাইয়ের উপর। রেগে গিয়ে তোরা তো বলছিলি যে ওখানে জ্বর উঠছিল, স্বাভাবিকভাবেই তোরা সেদিন তোদের কোনো ক্ষতি না করে তোদের আসতে দিছে। তারপর রহিম একদিন ওই পুকুরে গোসল করতে গেছে। পুকুরে গোসল করতে যায় মানে রহিম পুকুরে গোসল করতে গেছে। পুকুরে গোসল করতে যায় ও, আর ওই দিন রাতে আর ফেরে নাই। ওই দিন রাতে না ফেরার পর পরের দিন সকালে পাড়ার লোকজনরা এসে রহিমের মানে পাড়ার লোকজনরা ওই পুকুরের পাড়ে রহিমের পুকুরের পাড়ে মানে পুকুরের মানে যে বাচ্চা থাকে না, সেই বাচ্চার উপরে রহিমের মানে বডিটা পড়ে থাকতে দেখছে। মানে রহিম তখনও জীবিত ছিল। তখন রহিম জীবিত ছিল, মানে রহিমকে তখন লোকজন ধরাধরি করে তার বাড়িতে দিয়ে গেল। বাড়িতে দেওয়ার পর রহিম অনেকদিন মানে ভোগার পর এক সময় মারা গেল। এমনভাবে রহিম মারা যাওয়ার আগে তাকে একটা কবিরাজকে দেখানো হয়েছিল। সেই কবিরাজই মানে বলছিল যে এইভাবে তোমরা মাছ মারতে গেছিলা, এরকমভাবে তোমরা একটা জিনকে এরকমভাবে আঘাত করে ফেলছো। জিনটা রেগে গিয়ে রহিমকে এরকমভাবে মানে ক্ষতি করছে রহিমের। তখন তার রহিম ভাই তার মাকে বলছে যে মা, আমিও তো করিমের সাথে ছিলাম, যে করিম মা আমার তো কোনো ক্ষতি হলো না। তখন তার মা বললো যে সেই কবিরাজটা বললো তোমার সাথে আর একটা বন্ধু ছিল, সেই বন্ধুর কোনো ক্ষতি হবে না, কারণ সেই বন্ধু তোমার সাথে ছিল কিন্তু ওই জিনের কোনো ক্ষতি করে নাই, বিধায় তার কোনো ক্ষতি হবে না। তাই কোনো ক্ষতি হবে না। এভাবে রহিম ভাই জানতে পারলো যে তার বন্ধু করিম মারা গেছে। রহিম ভাইয়ের মনে তাহলে রহিম ভাইয়ের সাথে সেদিন কে ছিল? তার বন্ধু কি করিম ছিল, নাকি কোনো অবয়ব ছিল, নাকি কোনো কিছু ছিল, অন্য কোনো কিছু ছিল? রহিম ভাই সেই ব্যাখ্যা এখনো খুঁজে পায় নাই। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা, মূলত রহিম ভাইয়ের সাথে ঘটা তার বন্ধুকে হারানোর একটা হৃদয় বিদায়ক ঘটনা। রাসেল ভাই, ঘটনাটি 100% সত্য। ঘটনাটি কোনো মানে মিথ্যা দিয়ে জড়ানো না, বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। রাসেল ভাই, আমার কাছে অনেক ঘটনা আছে, সময় সাপেক্ষে আমি ঘটনাটি শেয়ার করব। আর আমার কাছে মানে আমি ছাত্র, তো তার জন্য আমি পড়াশোনার চাপে আমি স্টুডিওতে এসে ঘটনাটি শেয়ার করতে পারলাম না, সেজন্য দুঃখিত। রাসেল ভাই, পরে আরেকদিন কথা হবে, অন্য কোনো দিনে, অন্য কোনো রাতে। রাসেল ভাই, আসসালামু আলাইকুম। মেহেদি হাসান, সাথিয়া। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with রাসেল। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি ভালো আছেন, ভালো দলে আছেন। আমরা দেখছি যে কোনো সময় এরকম হচ্ছে যে আমাদের ঘটনা প্রচারের পরে হয়তো এই ঘটনাটি অন্য কোনো চ্যানেলেও প্রচারিত হচ্ছে। আসলে সত্যি কথা বলতে এটাকে তো আমরা কোনোভাবে আটকাতে পারবো না, আপনারা আটকাতে পারবেন। যখন কোনো স্টোরি দিবেন আমাদেরকে, তখন একটু চেষ্টা করবেন যে অন্য কোথাও সেই স্টোরিটা না দেওয়ার। আমাদের কিউটা অনেক লম্বা, কিন্তু আমরা সবার ঘটনা চেষ্টা করি পড়ে শোনানোর জন্য। সুতরাং আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন দয়া করে। 226তম এপিসোডে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় রাসেল ভাই, আশা করি আপনি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ অনির্বাণ ইসলাম খুলনা থেকে বলছি। ভূত.com-এর গত বছরের ৭৪তম এপিসোডে আমার পাঠানো বন্ধু আসিফ ঘটনাটি সম্প্রচার করার জন্য আমি ভূত.com-এর সকল মডারেটর এবং আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এর ফলশ্রুতিতে আমি এবারও একটি ঘটনা আপনাদের কাছে পাঠালাম। যদি সেটি সিলেক্টেড হয় তাহলে ডেফিনেটলি প্রচার করবেন। আসলে এই ঘটনাটি 4টি বিষয়বস্তু নিয়ে আপনাদের কাছে আমি উপস্থাপন করছি। সঙ্গত কারণে আমি কিছু কথা বলতে চাই এই ফাঁকে, যাতে আপনাদের ঘটনাগুলো শুনতে এবং অনুধাবন করতে সহজতর হয়। আপনারা জানেন যে খুলনা শহর আসলে এটি ঐতিহ্য এবং সংস্কৃতিতে বহুকাল আগ ধরেই একটি প্রভাব বিস্তার করে আসছে সারা দেশে। এছাড়াও এখানে বিভিন্ন রকমের দর্শনীয় স্থান আছে এবং খুলনা শহরে থেকে বিভিন্ন রকমের ভৌতিক ঘটনা আপনাদের কাছে পৌঁছায় প্রায় সময়। আমাদের প্রিয় আফনান ভাইয়া, তারপর গোলাম রাব্বি ভাইয়া, এরা মানে বিভিন্নভাবে ঘটনাগুলো আপনাদের কাছে তুলে ধরে। হয়তো আপনারা এটা জেনে থাকবেন যে খুলনা শহরে আশেপাশে বহু এলাকা আছে যেগুলো এখনো পর্যন্ত খুবই ভুতুড়ে এবং বলতে গেলে বলাই বাহুল্য সেখানে দিনের বেলাও মানুষ যাতায়াত করতে পারে না। আমি চেষ্টা করব যদি আমার এই গল্পগুলো সিলেক্টেড হয় না তাহলে ডেফিনেটলি আমি ওখানকার মানুষের কাছ থেকে পাওয়া কিছু অতিপ্রাকৃত ঘটনাও আপনাদের কাছে আমি তুলে ধরবার চেষ্টা করব। তো সরাসরি এখন আমি আমার নিজের ঘটনায় চলে যাই। আমি আমার ঘটনাগুলোকে 4টি সেকশনে বিভক্ত করেছি। প্রথম সেকশনটা হলো আমার একদম ছোটবেলার ঘটনা। তখন আমি সবেমাত্র 6 কি 7 মাস হবে আমার বয়স। আমার আম্মার কাছ থেকে আমি ঘটনা শুনেছিলাম পরবর্তীতে অনেক বছর পর। তো ঘটনাটি ঘটেছিল আমার নানি বাসায়। আমি বলে দিই, আমার নানি বাসাটা হলো খুলনা জেলার বানরগাতি এলাকা, অনেকে চিনে থাকবেন। এখানে আমার বাসা এখন বর্তমানে আমি এখানে থাকি, কিন্তু এই এলাকা থেকে আরেকটু দূরে আরেকটি স্থান আছে। সেই স্থানটির নাম হলো বকুল বাগান লেন, হয়তো চিনে থাকবেন। এই বকুল বাগান লেন কেন্দ্রিক কিন্তু অনেক ঘটনা আমরা স্থানীয়ভাবে শুনে থাকি। ইনশাল্লাহ আমি সেই ঘটনাগুলো আপনাদের কাছে পরিবেশন করব পরবর্তী সময়। তো এই বকুল বাগান লেনে আমার নানি বাসা ছিল। এটি মূলত 2002 সালের ঘটনা। আমার জন্ম হয়েছে 2001 সালে। তো আমার যখন 6 মাস তখন একদিন রাতের বেলা মেবি এশার নামাজের পরে আম্মা গিয়েছিলেন আমাকে নিয়ে নানু বাসায়। তো নানা নানি আমাকে দেখে অনেক খুশি, আম্মু আসছে। আর আমি আমার ফ্যামিলির সব থেকে প্রথম সন্তান। তখন আমরা ভাই বোন আছি হলো 2 জন, আমি বড় এবং আমার একটা বোন আছে, সে এবার এসএসসি পরীক্ষা দিবে। তো আমি যখন আমার নানা বাসায় গেলাম, সেখানে আমরা প্রায় 10:30 পর্যন্ত থাকি আমার ভাষ্য মতে। তখন ইলেকট্রিসিটি বেশিরভাগ সময় থাকতো না। লোডশেডিং এর বিশাল বড় একটা ঘাটতি ছিল আমাদের এলাকাতে। তো ইলেকট্রিসিটি তখন ছিল না, লোডশেডিং হয়েছিল। তো আমার নানি চাঁদের আলোতে আমাকে নিয়ে উঠানে এক জায়গায় বসে মানে পাখা দিয়ে বাতাস করতেছে কোলে নিয়ে, এবং আমার আম্মা ভিতরের একটি রুমে আমার খালামণির সাথে গল্প করতেছে। এখন একটু পরেই আমার নানি দেখতে পেল যে আমার শ্বাস প্রশ্বাসে একটা অস্বাভাবিকতা, মানে একটা বাচ্চা যখন
ঠিকমতো দম নিতে পারে না, শ্বাস নিতে পারে না, যেমনটা মানে টেনে টেনে শ্বাস নেয়, আমার ঠিক তেমন অবস্থা হয়েছিল। এবং কিছুক্ষণের মধ্যে আমার সারা শরীর মানে নীলার্ভ হয়ে যায়। তো আমার নানি এই অবস্থা দেখে তিনি ভয়ে চিৎকার চেঁচামেচি করেন এবং ভিতর থেকে আমার মা এবং খালা বেরিয়ে আসেন। তো আম্মা তো আমার এই অবস্থা দেখেও মানে খুব ভয় পেয়ে যান। সৌভাগ্যবশত তখন আব্বু, আমার বাবা তখন আমার নানার বাসায় প্রায় কাছাকাছি চলে আসছিল। উনি চিৎকার চেঁচামেচি শুনে উনিও বাসার মধ্যে দৌড়ে আসেন এবং এসে দেখেন যে আমার অবস্থা মানে খুব খারাপ, মানে আমি ঘেমে গেছি, আমার সারা শরীর নীলাভ হয়ে গেছে। এটা খুব মানে অস্বাভাবিক একটি ব্যাপার। এবং সেই সাথে আরেকটি জিনিস আম্মা দেখলো যে আমার আঙ্গুলের যে নখ, সেই নখগুলো পর্যন্ত নীল রং ধারণ করতেছে আস্তে আস্তে। এটা খুবই অস্বাভাবিক ব্যাপার। এবং আমি খুব টেনে টেনে শ্বাস নিচ্ছি, মানে আমার শ্বাস প্রশ্বাসে অনেক কষ্ট হচ্ছে। তো আমার বাবা তখন আমাকে কোলে নিয়ে, মানে আমার বয়স যেহেতু তখন 6 থেকে 7 মাস হবে, আমাকে একটা কাপড় দিয়ে মানে জড়িয়ে রেখেছিল তারা। তো সেই কাপড়টা সহ আমাকে নিয়ে বাবা দ্রুত বাইরে চলে যায়। যাওয়ার পর আমাদের স্থানীয় একটি হুজুর আছে, উনি মারা গেছেন 2008 সালে। তো সেই হুজুরের নাম হলো রহমত আলী হুজুর। তো উনি হলো একটা ওখানকার স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন এবং সাথে সাথে উনি এই ঝাড়ফুঁকের কাজটিও করতেন। তো আব্বা আগে তাড়াতাড়ি তার বাসায় গেল, তো যে তাকে নক করে তাকে মানে আমাকে দেখাইছে যে আমার এই অবস্থা। তো সে বলল যে আচ্ছা আমি দেখি কিছু করতে পারি কিনা। উনি পান খাচ্ছিলেন, উনি উনার মুখের পানটা ফেলে দিয়ে তখন ভালোভাবে কুলি করে এবং উনি একটা দোয়া পড়তেছিলেন, সম্ভবত আয়াতুল কুরসি সামথিং। আমার মার সাথে ছিল, যতটুকু বুঝলেন আর কি। এবং ওই আয়াতুল কুরসিটা পরে উনি উনার মুখে কিছুখানি পানি দিলেন। পানি নেওয়ার পর সেটা উনি মুখে পানি নিয়ে উনার মতো করে উনি মনে মনে হয়তো দোয়া পড়ছেন, পরে এবং সেই পানিটুকু উনি আমার গায়ে মানে নিক্ষেপ করলেন, মেরে দিলেন। তো তখনই আমি মানে মনে হলো যে আমার সেন্স ফিরে আসছে, মানে আমার শরীরে যে একটা মানে নীলার্ভ যে একটা অবস্থা ছিল সেটার একটা আস্তে আস্তে একটু পরিবর্তন হচ্ছে। এবং আমি যে টেনে টেনে শ্বাস নিচ্ছিলাম, এইটার একটা মানে রিলিফ হয়েছে আমি বলে মনে করতে পারি। তো আমাকে হুজুর বলল, বাবাও ছিল ওখানে, তো আমাকে বলল যে দেখুন, এই মাঝে মধ্যে বাচ্চাদের এই ধরনের একটু সমস্যা হয়। জিনেরা যখন কোনো বাচ্চা বা নবজাতকের ধারে কাছে থাকে তখন বাচ্চার এই ধরনের পরিবর্তন হতে পারে, আপনারা একটু সাবধানে আপনাদের ছেলেকে রাখবেন। তো পরবর্তীতে আম্মা মানে আমার গলায় একটি তাবিজের ব্যবস্থা করে দেন, সেটি ওই হুজুরই দিয়েছিল। এবং একটু পানি পড়া দিয়ে দেন, পানি পড়াটা আমাকে মানে চামচ দিয়ে কয়েকদিন খাইয়ে দিয়েছে। তারপর আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাই। তো এই সম্পূর্ণ ঘটনাটুকু আমি আমার মার কাছ থেকে শুনেছি এবং এটি খুবই অস্বাভাবিক ছিল। আচ্ছা, দ্বিতীয় যে ঘটনাটা, সেই ঘটনাটা বলবো আমি। এটা হলো 2 বছর আগে, বেশি বড় না, 2 বছর আগে একদিন সন্ধ্যাবেলায়, এটা হলো ঈদের 3 দিনের দিন, মানে ঈদের 3য় দিন, ঈদ শেষ হবার। তো সন্ধ্যার সময় আমি আমার ডেস্কে একটু কাজ করছিলাম আমার কম্পিউটারে নিয়ে। তো আম্মা পাশের রুম থেকে আমাকে বলতেছে যে শান্ত, তুমি আমাকে সবাই ফ্যামিলিতে শান্ত বলে ডাকে। তো আমাকে বলতেছে যে শান্ত, তুমি মাগরিবের নামাজ পড়বা না, আজান দিয়ে দিয়েছে। তো আমি বললাম যে আমার যেহেতু হাতে একটু কাজ ছিল, ব্যস্ততা ছিল, তো আমি বললাম যে আমি আমার এই কম্পিউটার কাজটা স্কিপ করে আমি বাসায় আমি আমার রুমে নামাজ পড়ে নিবানি আমি আম্মা। তখন আম্মা তার রুমে গেল, যে তার মতো নামাজ পড়তেছে, আমি এর মধ্যে উজু করে কম্পিউটারের কাজ ওটা আমি স্কিপ করে রেখে দিয়েছি। দেওয়ার পর এখন আমি আমার রুমে একটা জায়নামাজ নিয়ে বসে আমি নামাজ পড়তেছি। তো এবার নামাজ পড়া শেষ হয়ে গেলে আম্মা তার রুমে আমাকে ডাকে, আমি গেলাম।
যার পর ওনার কাছে একটা ওই যে দোয়ার বই ছিল, যেটাকে আপনারা মানে অনেকের বাসায় থাকে বেসিক্যালি, যে পাঞ্জে গানা ওজিফা, এই বইটা অনেকের বাসায় থাকে। বইতে বিভিন্ন রকমের দোয়া থাকে। তো আম্মা এখান থেকে আমাকে যে শান্ত, তুমি তো নামাজ কিছু দোয়া পড়তে পারো, এই দোয়াটা তুমি মুখস্থ করে ফেলো। তখন আমি আম্মার সাথে সাথে ওই দোয়াটা পড়তেছি। আর পরিবেশটা মানে কোনো ঝড় বৃষ্টির কোনো কিছু না, মানে একটা শান্ত স্বাভাবিক পরিবেশ। আর ওই দিন একটু বেশি গরম পড়ছিল। তো আম্মাকে আমি বললাম যে আচ্ছা আম্মা আমি এটা পড়তেছি। তখন আম্মার সামনে আমি ওটা মানে উচ্চারণ করে পড়তেছিলাম, এবং আমার রুম থেকে আম্মার রুমে যে যাওয়ার পর আমার রুমের দরজাটা খোলা ছিল, ঠিক আছে। আমার রুমের দরজার সাথে আবার পাশে যে সিঁড়ি ঘরের একটা অ্যাটাচমেন্ট আছে, আমি যে বাসায় থাকি, তো ওই দরজাটা খোলা। আর আমি জাস্ট খুলে রাখছিলাম এই কারণে যাতে আমার রুমের তো একটুখানি ঠান্ডা বাতাস আসে বাইরে থেকে, এর জন্য আমার রুমটা খোলা। তা আমি আমার রুম থেকে যখন আমার রুমে যে দোয়াটা পড়তেছি, মানে কোনো বাতাস নেই, কোনো ঝড় বৃষ্টি নেই, হুট করে আমার রুমে দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল, উইথাউট এনি কাইন্ড অফ উইন্ড অর স্টর্ম। কোনো ঝড় নাই, কোনো বাতাস নেই, কিছু নেই। দরজা, আর দরজাটা ছিল কিন্তু কাঠের দরজা। এই কাঠের দরজা মানে ভারী দরজা, এত মানে জোরে একটা আঘাত করে চলে যাবে, আমি তো মানে আচমকা চমকে গেছি যে এই শব্দটা শুনে। আমি তাড়াতাড়ি আমি আমার রুমে যাই, এসে দেখি যে আমার দরজা লাগানো। আম্মাও চলে আসছে। তখন আম্মা দেখে বলতেছে যে ঘরের মধ্যে একটি শয়তান ছিল, শয়তানটা চলে গেছে। বললাম যে ঘরের মধ্যে শয়তান? আমি তো ঘরেই তো আমি নামাজ পড়লাম। কয় নামাজ তো পড়ছো ঠিক আছে, কিন্তু আমরা তো অনেক কিছু নিজ চোখে দেখি না, ঠিক আছে, সেই জিনিসগুলো আমাদের ঘরে সব সময় থাকে। তেমন একটা কিছু জিনিস ছিল। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ মানে তার অনিষ্টের হাত থেকে আমার সন্তানকে বাঁচিয়েছে। আম্মা পরে আবার তার রুমে যে দোয়া দরুদ পড়তেছে। এখন আমি অবাক হয়ে দরজার দিক তাকাই আছি। আমি ভাবলাম যে কি ছিল রুমের মধ্যে, আর এত জোরে দরজায় শব্দ করে সে চলেও গেল। দরজায় মানে মনে হলো যে কেউ খুব রাগ হয়ে, খুব মানে বিতৃষ্ণা হয়ে দরজায় মানে আটকে দিয়ে চলে গেছে বাড়ি দিয়ে। এটা একটা ঘটনা, এটা খুবই মানে আমার কাছে অস্বাভাবিক লাগছে। আচ্ছা, থার্ড যে ঘটনাটা হলো, এটা হলো যারা খুলনা শহরে থাকেন তারা অনেকে ময়লাপোতা নামে একটা স্থান চিনে থাকবেন। ওখানে একটি মসজিদ আছে, এই ময়লাপোতা মোড়ের মাঝখানে একটি মসজিদ আছে, এবং সে মসজিদের চারদিকে বিভিন্ন রোড গেছে। একটি রোড গেছে হলো ডাকবাংলার দিকে, একটি রোড কাসল সালাম, হোটেল কাসল সালাম, রয়্যালের মোড়, ওখানে একটা রোড গেছে শিববাড়ির দিকে, বিভিন্ন রোড ওখানে আছে। তো আমি একদিন এই তো কয়েক মাস আগে আমি একদিন ওখান থেকে রাস্তা পার হচ্ছিলাম। তো আমার হাতে একটি বই ছিল। আমি আসলে বেসিক্যালি লাইব্রেরিতে যাই মাঝে মধ্যে কিছু বই টই কিনতে। তো আমার হাতে একটি বইয়ের ব্যাগ ছিল। আমি রাস্তা পার হব, তো এখন হঠাৎ করে আচমকা দেখি যে একটা ইজি বাইক আমার সামনে এসে পড়ছে। আর ইজি বাইকটার স্পিড মানে বলতে গেলে অ্যাপ্রক্সিমেটলি 30 to 40 কিলোমিটার পার আওয়ার এরকম হবে। তো এখন আমি আচমকা এরকম একটা মানে দ্রুত গতির বাহন আমার সামনে এসে চলে আসবে, আমি তো এটা মানে আমি ঠিক মতো খেয়ালও করিনি। আমি যদি খেয়াল করতাম তাহলে আমি সরে যাইতাম। তো মানে সেটা একদম এই মোড়ের পরই হয়েছে ঘটনাটা। এখন আমি হঠাৎ করে মানে আমার মনে হলো যে আমার জামা ধরে পিছন থেকে কেউ যেন টেনে ধরলো। এখন আমি যখনই নিজেকে সামলায় নিছি, আর এর মধ্যে ওই যে ড্রাইভার সেও ব্রেক জোরে চেপে ধরছে। তা সে ব্রেক চেপে ধরছে মানে আমাকে ওভারটেক করে তারপর ব্রেক চেপে ধরছে। এখন ওই ড্রাইভার পিছনের থেকে আমার দিক তাকায় রয়েছে, ভাবছে হয়তো কিছু একটা বলবে যে তুমি কি ঠিক মতো রাস্তা পার হইতে পারো না দেখে।
এখন আমি ওই লোকটার দিক তাকাই, এবার আমি আশেপাশে তাকাচ্ছি, দেখি আশেপাশের লোকজন আমার দিক তাকায় রয়েছে, কিন্তু আমার মনে হলো যে আমার পাশে যে একজন আমার জামা টেনে ধরলো সেই লোকটা ওখানে নেই। মানে ওখানে আসলে মানে আমার আশেপাশে কেউ নেই, সবাই দূরে দূরে দাঁড়িয়ে দেখতেছে যে মানে আমি আসলে অ্যাক্সিডেন্ট করতাম, আমার প্রায় অ্যাক্সিডেন্ট করবার মতো অবস্থা ছিল, আর আমি একদম পুরো ইজি বাইকের নিচেই চলে যাইতাম যদি ইজি বাইক ওরকম একটি হিউজ স্পিডে আমার দিকে আসতো। তো আমি দেখলাম যে আমার আশেপাশে কোনো মানুষ নেই, সবাই দূরের থেকে দেখতেছে, মানে যে আমি প্রায় অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি। এই জিনিসটা আমার কাছে খুব অড লাগলো যে যদি আমাকে কেউ যদি জামা পিছনে থেকে টেনে ধরতো তাহলে সে তো অবশ্যই পাশে দাঁড়াতো, তাই না? সে তো আমাকে এরকম বাঁচাই দিয়ে তো চলে যাবে না, যে বলতো যে আপনি একটু দেখে চলতে পারেন না, আপনি তো এখনই অ্যাক্সিডেন্ট করতেন। তো এই জিনিসটা আমার কাছে খুব অবাক লাগলো। আর এটা হয়েছে একদম বিকালবেলায়, পুরো মানে আসরের আজান হয়ে গেছে, মানে লোকজন সামনেই তো, যেহেতু বললাম মসজিদে সবাই যাচ্ছে, এই সময়টায় এই ঘটনাটা ঘটছে। এটা খুবই মানে স্ট্রেঞ্জ লাগলো আমার কাছে। আর একদম সর্বশেষ যে ঘটনাটা, চতুর্থ ঘটনাটা আমি বলতে চাই, সেই ঘটনাটা হলো যে এই তো এই যে রিসেন্টলি যে রমজান মাসটা গেল, গত মাসে যে রমজান মাসটা গেল, এই রমজান মাসে আমার সম্পর্কে একজন আত্মীয় হন, আমি দাদা বলে ডাকি, উনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন, উনি মারা গেলেন। উনার লিভার সিরোসিস নামক একটি রোগ হয়েছিল। তো উনি যেদিন মারা যান আমি সেদিন তার বাসায় গেলাম। তার বাসায় যে আমি যেহেতু তার সম্পর্কে সবচেয়ে মানে বড় নাতি হই, তো আমাকে কিছু দায়িত্ব তারা দিয়ে দিয়েছিল যে শান্ত তুমি এটা করবা, শান্ত তুমি ওটা করবা। আমি ইভেন ওনার গোসলের যে দায়িত্ব, গোসলের সাথে থেকে যে কাজগুলো সম্পন্ন করতে হয়, ওই কাজগুলো আমি কমপ্লিট করেছি। এবং আমি লাইফে কোনোদিন এই ধরনের কাজ করিনি। এটাই আমার লাইফের একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল যে একটা মৃত মানুষকে কিভাবে গোসল করানো হয়। আমি একদম সামনে কাছাকাছি দাঁড়িয়েছিলাম, আমার হাতে সব ইকুইপমেন্ট ছিল, আর বাকি দুইজন মানুষ তারা তাদের এই কাজটি সম্পন্ন করছে। ভয় আমার এতে লাগেনি, ভয় লাগছিল একটা কারণে, সেটা হলো যখন আমি কবরস্থানে তার লাশটাকে নিয়ে যাই, তো সেখানে আমি যে দেখি যে তার জন্য যে কবরটা খোঁড়া হয়েছে, সেই কবরের পাশে আরেকটি কবর খোঁড়া হয়েছিল। ওই কবরটা খুঁড়ে ওখান থেকে একটি কঙ্কাল হয়তো তারা পেয়েছে যারা গোরখদকের দায়িত্বে থাকে। তো সেই কঙ্কালের আমি দেখতে চাইছিলাম একটু, মানে কিউরিয়াসিটি বশত, তো তারা আমাকে দেখায়। তো কঙ্কালটা মানে একদম সাদা, এবং কঙ্কালটা যে অবস্থায় আমাকে দেখাইছিল, তখন দেখি যে কঙ্কালের যে নাক, আমাদের যে নাকে তো এখানে দুটো ফুটো থাকে, সেই দুটো ফুটো থেকে একটি, আমরা বলি যে বিছে বা ইংলিশে যেটাকে বলি যে সেন্টিপিড বের হয়ে আসছে। তো আমি জিনিসটা দেখি একটু ভয় পেলাম। তো আমি পরে ভাবলাম যে আমি জিজ্ঞেস করি গোরখাদকদের যে এটি কার কঙ্কাল বা কার লাশ ছিল। তো তারা বলে যে এটা আসলে একটা মেয়ের লাশ ছিল, এবং আরো তারা কিছু ইনফরমেশন দেয় যে সে আসলে আত্মহত্যা করছিল গলায় ফাঁস দিয়ে, কিন্তু কি কারণে আত্মহত্যা করছে সে সম্পর্কে তারা কেউ জানে না। এই মেয়েটাও বসবাস করতে খুলনাতেই। তো আমি লাইফে এই জিনিসটা দেখে খুব মানে ভয় পেয়েছিলাম যে একটা মানুষ যখন কবরের জীবনে চলে যায় তখন তার কেমন করুণ পরিণতির দিকে সে যেতে পারে। তার গায়ে একটু ফুটো মাংস নেই, শুধু মানে আমরা বলতে পারি যে একটা অ্যাসিডে ধোয়া কঙ্কাল, কোনো মাংস নেই, একদম সাদা রঙের। এবং সেই সাথে আরো দেখতে পারি যে মাথাটাতেও একটা বড় রকমের
আঘাত রয়েছে। তা আমি ওই আঘাত দেখে ফার্স্টে ভাবলাম যে এটা কি কোনো মানে হত্যাকাণ্ড না অ্যাক্সিডেন্টাল ব্যাপার। আসলে তা না, ওই অ্যাক্সিডেন্টাল ব্যাপার না, এটা আসলে আত্মহত্যাই ছিল। মাথায় আঘাতটা পাইছে, যখন ওই কঙ্কালটা উপরে উঠানো হয় তখন একটা বাঁশের খণ্ডিত অংশের সাথে মাথাটা আঘাত পায় এবং ওটার মাথাটার অংশ এতই নড়বড়ে ছিল যে ওখান থেকে ফেটে যায়। তো এই জিনিসটা আমার খুবই কাছে খারাপ লাগছে এবং কিছুটা হইলেও ভয় লাগছে। তো আমি এই 4টি ঘটনা আপনাদের কাছে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। হয়তো অনেকের কাছে মনে হইতে পারে যে এখানে ভয়ের তেমন আভাস কিছু নেই, কিন্তু আমি যে প্রথম 3টা জিনিস এক্সপেক্ট করলাম, এই 3টা জিনিস সম্পূর্ণ সত্য ঘটনা। যদি আপনাদের কাছে ভালো লাগে, রাসেল ভাই এবং অন্যান্য মডারেটর যারা দায়িত্বে আছেন তারা অবশ্যই এই ঘটনাটি সিলেক্ট করে সম্প্রচার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি আজকে 226তম এপিসোডটি এভাবেই সাজিয়েছিলাম। জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি আপনাদের, তবে ঈদে আপনাদের জন্য আরও কিছু চমক নিয়ে আসার ইচ্ছা আছে, আরও কিছু দারুণ ঘটনা শোনানোর ইচ্ছা আছে। সেই প্রত্যয়েই আমরা এগিয়ে যেতে চাই। আপনারাও ঘটনা পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com, সেখানে ঘটনা পাঠাতে ভুলবেন না। এবং আপনারা যারা স্টুডিওতে আসতে চান তারা স্টুডিওতে আসবেনই। যারা দেশের বাইরে আছেন তাদের কাছে আমি প্রেফার করব অডিও ক্লিপ। আমাদের বাংলাদেশের পরে আমি সবসময় বলি যে মিডল ইস্ট থেকে আমাদের সবচাইতে বেশি ঘটনা আসে এবং মিডল ইস্টের মানুষই আমাদের শো সবচাইতে বেশি শোনেন। এবং আমার ইচ্ছা, খুবই ইচ্ছা, এখন আমার মানে পরবর্তী ইচ্ছা হচ্ছে মিডল ইস্টে গিয়ে চমৎকার একটা শো করার। এটা কি সম্ভব আমি জানি না। মিডল ইস্টের সবাই যদি চান ডেফিনেটলি আমি কিন্তু যাব, কিন্তু আপনাদেরও সেখান থেকে আমি খুব ভালো মতন যে এখনও মানে এই শোয়ের ব্যাপারে সাড়া পেয়েছি এরকম না আসলে। সো আমি বলবো যে যদি আপনাদেরও শুনতে ইচ্ছা করে বা আপনারা সামনাসামনি সে ঘটনা শেয়ার করতে চান তাহলে কিন্তু আমরা এরকম একটা কোনো কিছুর প্ল্যান করতেই পারি। যাই হোক, আমরা চলে যাচ্ছি আজকের মতো, বিদায় নিচ্ছি আজকের মতো। ফিরে আসবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি booth.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? booth.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি প্রথম ঘটনা থেকে এখনও বেরিয়ে আসতে পারছি না এবং বেরিয়ে আসা হয়তো সম্ভবও হবে না। যাই হোক, আপনাদের কি মনে হয়েছে প্রথম ঘটনাটি শুনে সেটা আমাকে লিখে জানান। এবং লিখতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আমাদের ফেসবুক পেজে চলে যেতে হবে এবং আমাদের পোস্টের নিচে কিন্তু আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে কার কি অনুভূতি হচ্ছে। এবং এরকম ঘটনা কিন্তু আসলে সহজে শোনা যায় না। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/russell.স্বাধীন। আপনারা দ্রুত আমাদেরকে জানান। আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে খুবই ইম্পর্ট্যান্ট এবং আশা করছি খুব দ্রুতই আপনারা সেটা জানিয়ে দেবেন। আমি আসলে খুবই অবাক হয়েছি, এরকম একটা ঘটনা আমার হাতে এসেছে এবং আমি খুবই লাকি যে আপনাদের মতন মানুষ যারা আছেন তারা চমৎকার চমৎকার সব ঘটনাগুলো আমাদের সামনে এনে উপস্থাপন করেন। 226তম এপিসোডে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি চলে যাব পরের ঘটনায় এবং যিনি লিখেছেন আমাকে এই ঘটনাটি, তিনি এই ঘটনাটির নাম দিয়েছেন হিংসার বশে কালো জাদু। আমি সরাসরি চলে যাচ্ছি ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম। তারপরে তিনি লিখছেন, আমি সাকিব সামি। আমি জানি সবসময় আপনি ভালোর দলে, তাই জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আমার এই ঘটনাটা
একেবারে সত্যি ঘটনা। আমার বাসা যশোর, তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন, তারপরে তিনি আবারও লিখছেন, আমার বাসা দূরে হওয়ায় আমার স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা সম্ভব না, তাই লিখে পাঠালাম। ঘটনা ভালো লাগলে পড়ে শোনানোর অনুরোধ রইল। অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য রাসেল ভাইকে অনুরোধ করছি। এই ঘটনাটি ঘটেছিল আমার খালার সাথে 2011 সালে, আর ঘটনাটা আমার আপুর সামনেই ঘটেছিল। আমার আপু 2011 সালে এসএসসি পরীক্ষা দেন, আর পরীক্ষা শেষে তিনি আমার খালার বাসায় বেড়াতে যান। তখন আমার খালা থাকতেন ঢাকার কোনো একটা বাসায়। আমার আপু যেভাবে বর্ণনা করেছেন তার ভাষায় লিখছি। আমি এসএসসি পরীক্ষা শেষ করে যখন খালার বাসায় গেলাম, তখন খালার বড় ননদের ছেলে ও খালার বাসায় বেড়াতে আসলো। সেও আমার সাথে এসএসসি পরীক্ষা দিয়েছে। আর আমি যাওয়ার 2 দিন পর খালার ননদের মেয়েও বেড়াতে আসে। আর আমি যাওয়ার পর আমার খালার ছোট ননদও সেখানে বেড়াতে আসেন। আমরা সেখানে বেশ মজা করতাম, রাত 2টা-3টা পর্যন্ত গল্প করতাম। হঠাৎ ঘটল অঘটন। যেদিন ঘটনা ঘটল তার আগের দিন আমার খালার বড় ভাসুর ও তার বড় জা বেড়াতে আসছেন। তখন খালার বড় জা খালার মেজুজার সাথে ঢাকার অন্য একটা জায়গায় একসাথে থাকতো। খালার মেজুজার সাথে খালার সম্পর্কটা তেমন ভালো ছিল না, কোনো একটা কারণ নিয়ে ঝামেলা ছিল। খালা তার বড় ভাসুরকে দেখে খুব খুশি হন এবং অনেক খাবার রান্না করেন এবং তাদের সেই রাতটা থেকে যেতে বলেন। একবার বলার সাথে সাথে তারা থাকার জন্য রাজি হয়ে যায়। তার পরের দিন সকালে খালার বড় জা ও ভাসুর চলে যান, আর তারপরেই সমস্যা শুরু হলো। যেদিন রাতে ঘটনা শুরু হলো সেদিন বিকেলে খালা খাটের মাঝখানে বসে গল্প করছিলেন, কিন্তু খালার কেন যেন মনে হলো কে যেন তাকে এক ধাক্কায় খাটের নিচে ফেলে দিল। সেদিন সন্ধ্যায় হঠাৎ করে খালার ছোট ননদের জামাই খালার বাড়িতে আসেন। তাকে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ তার সেখানে আসার কথা ছিল না। তিনি এসে বললেন, আমার মেয়েটা একটু দেখতে চাচ্ছিল, তাই চলে এলাম। তা আমার খালা বেশ খুশি হলো। আর ঘটনা ঘটল সেদিন রাতে 12:30 আমরা সবাই বসে গল্প করছিলাম আর আইসক্রিম খাচ্ছিলাম। হঠাৎ আমার খালার ননদের ছেলে বলল, আমার আজ কেন যেন ভালো লাগছে না, তোমরা থাকো, আমি ঘুমাতে চলে গেলাম। আমরা তাকে যাওয়ার অনুমতি দিলাম। তারপরে ও ঘুমাতে চলে গেল। আর তার কিছুক্ষণ পরেই ঘটল বিপদ। 12:45 হঠাৎ করে আমার খালার বড় ননদের ছেলে মশারি ছিঁড়ে এক দৌড়ে দরজার কাছে চলে আসে। যা ভেবেছিলাম ও হয়তো খারাপ কোনো স্বপ্ন দেখেছে তাই এমন করছে। আর তারপরেই ও শুরু করলো অনেক অস্বাভাবিক ঘটনা। ও বাড়ির সবাইকে বেশ খারাপ ভাষায় গালাগালি দিচ্ছিল এবং বাড়ি থেকে চলে যাওয়ার চেষ্টা করছিল। তারপর ওকে 6টা শাড়ি দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু ওই শাড়িগুলো কামড়ে ও ছিঁড়ে ফেলে। আর ওর গায়ে এত শক্তি ছিল যে 4-5 জন প্রাপ্তবয়স্ক পুরুষও ওর কাছে কিছু না। আমার খালু তখন দেশের বাইরে থাকতেন, তিনি তখন ইতালি প্রবাসী ছিলেন। তারপর যখন রাত 2টা আমার খালা ঠিক করলেন তিনি আমার খালুকে ফোন করে সব জানাবেন। খালার ঘরের পেছনের সাইডে একটা বড় বারান্দা রয়েছে। আমার খালার বাসাটা ছিল 6 তলা। সে যখন সেখানে আমার খালুর সাথে কথা বলার জন্য যায়, আমি তাকে নিষেধ করেছিলাম, কারণ একদিন গল্পের মাঝে খালা বলেছিল ওই বারান্দাটা ভালো না, ওখানে নাকি বিভিন্ন ঘটনা ঘটে। খালা আমার নিষেধ না শুনে সেইখানে গিয়ে কথা বলতে গেল। এতে ঝামেলাই শুরু হয়ে গেল। কথা শেষ করে ভেতরে আসার পরই খালাও বেশ অস্বাভাবিক আচরণ শুরু করলো। সে বাড়ির সবাইকে বিভিন্ন খারাপ ভাষায় গালাগালি দিতে শুরু করে আর চিৎকার করে বলতে থাকে আমার খালুর সংসার করবে না। আর ওদিকে আমার খালার বড় ননদের ছেলের অবস্থা আরও খারাপ হতে থাকে। সে হঠাৎ বলল আমি গোসল করব। তারপরে সে গোসল করতে চলে গেল। আর তারপরে ও গোসল করতে শুরু করলো। কিছুক্ষণ পর আমরা একটা বিকট গ্লাস ভাঙার শব্দ পেলাম। তখন ছিল রাত 2:30। আর তখন আমার খালার ছোট ননদের জামাই ঠিক করলেন দরজা ভাঙবেন এবং ভেঙে ফেললেন। দরজা ভাঙার পর আমরা যা দেখতে পেলাম
আমার খালার বড় ননদের ছেলে বাথরুমের ভেন্টিলেটরের গ্লাস ভেঙে ভেতর থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছে। ওর ডান হাত বেশ খানিকটা কেটে গিয়েছে, কারণ ও ডান হাত দিয়ে ঘুষি দিয়ে গ্লাসটি ভেঙেছিল। আর তারপরেই ওকে অনেক কষ্ট করে বাথরুম থেকে বাইরে নিয়ে আসা হলো। আর অন্যদিকে আমার খালার অবস্থাও বেশ খারাপ হতে শুরু করে। সে বারবার দরজা দিয়ে বাইরে চলে যাওয়ার চেষ্টা করছিল। আমার খালার শরীরে অস্বাভাবিক পরিমাণে শক্তি চলে আসে। তার কাছে 4-5 জন প্রাপ্তবয়স্ক পুরুষ কিছু না। তখন খালা হঠাৎ করে বললেন, আমি পানি খাবো। তাকে পানি দেয়া হলো। সে এক নিঃশ্বাসে 1 জগ পানি শেষ করে ফেলল। সে বলল, পানি দে, আরও পানি দে। তারপরে তাকে 5 লিটারের বোতলের পানি দেয়া হলো। সে সেটাও শেষ করে ফেলল। সে আবার পানি চাইলে তাকে আবার পানি দেয়া হলো। সে ওই পানিও খেয়ে শেষ করলো। এভাবে সে প্রায় অনেকখানি পানি খেলো। বলে রাখা ভালো, আমার ছোট মামা তখন ঢাকাতেই ছিলেন। সে তার ব্যবসার কাজে যশোর থেকে ঢাকা গিয়েছিলেন। তখন আমার খালার ছোট ননদের জামাই আমার ছোট মামাকে ফোন করে সব জানালেন। আমার মামা বললেন, আমি আসছি। ঢাকায় যত রাতি হোক না কেন গাড়ি পাওয়া যায়। তখন রাত প্রায় 3টা। মামা চলে আসলেন। আমার নানি তখন যশোরে ছিলেন। তারা অত রাতে সব শুনলে টেনশন করবে, তাই তাদের সকালে জানানো হবে বলে ঠিক করা হলো। আর যত রাত বাড়ছিল তত দুইজনের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছিল। আমার খালাও এক দৌড়ে বাথরুমে ঢুকে গেল আর ঢুকে দরজা বন্ধ করে দিল আর এক নাগাড়ে গোসল করতে শুরু করলো। আমার খালা 6 তলার বাসায় থাকতেন আর খালার 4 তলায় একজন মহিলা ভাড়া থাকতেন। সে একটু ধার্মিক প্রকৃতির ছিলেন। তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন আর অনেক কিছু জানতেন। আমার খালার ছোট ননদ তাকে ফোন করেন এবং বললেন, আপনি একটু 6 তলায় আসুন, একটু সমস্যা হয়েছে। সে বলল, আমি আসছি। কিছুক্ষণ পরে তিনি চলে আসলেন। এসে আমার খালাকে বাথরুম থেকে টেনে বের করে আনলেন। তিনি বললেন, আমার বিষয়টি অন্য কিছু মনে হচ্ছে। আমার মনে হচ্ছে এটা মনে হয় জিনের কাজ। আপনারা একটা ভালো হুজুরের সাথে যোগাযোগ করুন। আমার মনে হয় তিনিই কিছু করতে পারবেন। তখন বাসার সবাই ঠিক করলো ফজরের নামাজের পর ওই এলাকার হুজুরের সাথে কথা বলবেন। তার মধ্যে একটা সমস্যা শুরু হলো। আমার খালা কিছুতেই ঘরে ঢুকতে চাচ্ছিল না। বারবার ঘরের দরজার সামনে থেকে ফিরে আসছিল। তখন আমার খালার ছোট ননদের জামাই বললেন, আমি বিষয়টা কিছুটা বুঝতে পেরেছি। এটা মনে হয় কালো জাদুর ব্যাপার। আর নিশ্চয়ই ভাবির ঘরে কিছু একটা আছে যার কারণে ভাবি ঘরের ভেতরে যেতে চাচ্ছে না। তারা সবাই একটা বিষয় জানতো, আমার খালার মেজোজা তার কিরকম একটা দুঃসম্পর্কের দাদি কালো জাদু চর্চা করে। আর আমার খালার মেজোজা তাকে দিয়ে হয়তো কিছু করিয়েছে। তিনি বাসার সবাইকে আমার খালার পুরো ঘর খুঁজে দেখতে বললেন, সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা। তখন প্রায় রাত 4টা। আমার খালার পুরো ঘর খুঁজতে শুরু করলাম আমরা। সন্দেহজনক তেমন কিছুই চোখে পড়ছিল না। অনেক খোঁজার পর বেশ আশ্চর্যজনক একটা জিনিস পাওয়া গেল। ঘরে যখন কিছুই পাওয়া যাচ্ছিল না, তখন ঠিক করা হলো খালার ঘরের খাটের জাজি মুঠিয়ে দেখা হবে সেখানে কিছু পাওয়া যায় কিনা। আর তারপরে জাজি মুঠানো হলো আর উঠিয়ে সেখান থেকে একটা ছোট সোনালি রঙের পিন পাওয়া গেল। দেখে মনে হচ্ছে ওটা কেউ যেন জোর করে জাজিমের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর ওটা এমন জায়গায় পাওয়া গেছে যেখানে কখনোই কেউ ওই জিনিস রাখবে না। তখন ওটাকে ওখান থেকে বের করে নিয়ে আসা হলো। আমার খালার ছোট ননদের জামাই বললেন, এটাকে ছাদে নিয়ে চলেন। যেই ভাবা সেই কাজ। আমার ছোট মামাকে সাথে নিয়ে আমার খালার ছোট ননদের জামাই রাত 4:15 ছাদে নিয়ে ওই পিনটা পুড়িয়ে ফেললেন। ওটা পুড়িয়ে আসার পর আমার মামা আমার খালাকে বলল, তুই একটু এবার ঘরে গিয়ে দেখতো, দেখি কি হয়। আর তারপরে আমার খালা তার ঘরে গেল এবং খাটে গিয়ে বসলো। আর কোনো সমস্যা হলো না। খালা ও ননদের ছেলে কিছুক্ষণ ভালো থাকলো। তারপর হঠাৎ আবার অস্বাভাবিক আচরণ শুরু করলো। খালাকে এক ঘরে আর তার ননদের ছেলেকে আর এক ঘরে আটকে রাখা হয়েছিল। খালা ননদের ছেলে বলছিল, আমি মামির কাছে যাব, আর খালা বলছিল আমি ওর কাছে যাব, কিন্তু কারো কাছে কাউকে যেতে দেয়া হচ্ছিল না। আমরা বাসার সবাই না ঘুমিয়ে জেগেছিলাম। বাসার 2 জন মানুষের অবস্থা দেখলে কেই বা ঘুমাতে পারবে। রাত শেষ হচ্ছিল না, কারণ বিপদের রাত সহজে শেষ হয় না। কিছুক্ষণ পরেই ফজরের আজান দিয়ে দিল আর তারা দুজনেই আগের চেয়ে আর একটু শান্ত হলো। আর তারপর আমার ছোট মামা এবং খালার ছোট ননদের জামাই নামাজ পড়তে চলে গেল। আর নামাজের পর তাদের হুজুরকে বাসায় নিয়ে আসার কথা ছিল। পরে নামাজের পর ওই এলাকার মসজিদের ইমাম সাহেব
হুজুরকে সব খুলে বললেন তারা। সব শুনে হুজুর বললেন, আমাকে আগে রোগী দেখাতে হবে, তারপর আমি সমস্যা বুঝতে পারবো। তারপরে আমার ছোট মামা যশোরে ফোন করে নানা নানিকে সব জানালেন। আমার নানি সব শুনে অনেক কান্নাকাটি করছিলেন। আমার নানা আমার ছোট মামাকে বললেন, ওকে যেভাবে পারিস যশোরে নিয়ে আয়। আমরা ঢাকায় না জেনে কোনো হুজুরকে দিয়ে চিকিৎসা করাবো না। ঢাকায় সব হুজুর সেই কাজ পারবে কিনা তার কোনো ভরসা নেই। অনেক মানুষ আছেন শুধুমাত্র অর্থের কারণে অনেক কিছু করেন। এদিকে হুজুর বাসায় আসার পর যা হবার তাই হলো। হুজুরকে দেখার পর আমার খালা হুজুরকে অনেক খারাপ ভাষায় গালাগালি দিতে থাকেন আর বলতে থাকেন, তুই আমার কি করবি, ভালো চাস তো এখান থেকে যা। হুজুর যখন খালার কাছে গেল তখন আমার খালা হুজুরকে কলার ধরে শূন্যে তুলে ফেলল এবং ছুঁড়ে মারল। হুজুর উড়ে গিয়ে 4-5 হাত দূরে ছিটকে পড়ল। সবাই বেশ অবাক হয়ে গেল, একজন মহিলা মানুষ কি করে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে এভাবে ছুঁড়ে মারতে পারে। হুজুর বললেন, আমাকে মাফ করে দেন, হে আমার দ্বারা সম্ভব না। তার উপরে এটা অতি খারাপ জিন। আমার ছোট মামা তখন হুজুরকে বললেন, আপনি এমন একটা ব্যবস্থা করে দেন যেন আমরা ওকে নিরাপদে যশোরে নিয়ে যেতে পারি। আমাদের বাসা যশোর, ওর ওখানেই চিকিৎসা হবে। তখন হুজুর একটা কাগজে আরবিতে কিছু একটা লিখে দিলেন এবং একটা তেল পরা দিলেন। আমার খালা আগের চেয়ে একটু শান্ত হওয়ায় খালার শরীরটা বন্ধ করতে সক্ষম হলেন। আর হুজুর বললেন, আমি শরীর বন্ধ করে দিয়েছি, এখন ও আর তার শরীরে প্রবেশ করতে পারবে না। আর আগামীকাল এর সম্পর্কে জেনে আপনাদের জানাচ্ছি। পরের দিন হুজুর যা বললেন তা শুনে আমরা বেশ ভয় পেয়ে গেলাম। হুজুর বললেন, আমার একটা পোষা জিন আছে, তার মাধ্যমে আমি জানতে পেরেছি এটা খুব শক্তিশালী একটা জিন, একে সহজে পরাস্ত করা সম্ভব নয়। আমার মামা জিজ্ঞেস করলেন, হুজুর এটা আমার বোনের কাছে আসলো কি করে? উত্তরে হুজুর বললেন, এটা এমনি আসেনি, এটাকে শরীরে চালান করা হয়েছে। এটা তার শরীরে বন্ধ করার কারণে আসতে পারছে না ঠিকই, কিন্তু দূর থেকে প্রভাব বিস্তার করছে। হুজুরের এই কথাগুলো আমার মামা ও আমার খালার ননদের জামাইকে আলাদা করে বলা হয়, আমার খালার সামনে বলা হয় না, শুনলে সে ভয় পেয়ে যেতে পারে। হুজুর বললেন, আবার যখন জিন আসবে আমি কাগজে যে দোয়া লিখে দিয়েছি সেটা তার নাকে শোকাতে হবে, তাহলে জিন কিছু সময়ের জন্য চলে যাবে। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এই জিনটা অনেক শক্তিশালী হওয়ার কারণে পেরে উঠিনি। আপনারা যশোরে নাকে নিয়ে যান, ভালো হুজুর দেখান, তা না হলে বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই বলে হুজুর খালার বাসা থেকে চলে গেলেন। আমার ছোট মামা আর দেরি না করে যশোরে যাওয়ার জন্য বাসের টিকিট কাটতে গেলেন। আর ওদিকে আমার খালার বড় ননদ এসে তার ছেলেকে বাসায় নিয়ে গেলেন। আশ্চর্য হলেও সত্যি, খালার বড় ননদের ছেলেকে বাসায় নিয়ে যাওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল, তার আর কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার খালার সমস্যা থেকে মুক্তি পেতে অনেক ভুগতে হয়েছে। ঘটনাটি তিনি এখানেই শেষ করেছেন। আমার মনে হয় যে এই ঘটনাটির আরও কিছু অংশ থাকার কথা এবং এই ঘটনাটি নিয়ে আরও কিছু বলতে পারা উচিত, কারণ এই ঘটনাটি এখানেই শেষ হয়ে যেতে পারে না। এটি একটি চলমান প্রক্রিয়া এবং খালার কিভাবে কি হয়েছিল, পরবর্তীতে ভুগতে হয়েছে, তার মানে এই ঘটনাটির সেকেন্ড পার্ট রয়েছে। যদি থাকে আমাদের অবশ্যই জানাবেন, আমরা অপেক্ষা করব আপনার এই ঘটনাটির পরবর্তী অংশের জন্য। আমি আশা করব যে আপনি খুব দ্রুত সেটা জানিয়ে দেবেন। চমৎকার একটি ঘটনা এবং মানুষের জীবনে ব্ল্যাক ম্যাজিক কতটা ক্ষতি করে নিয়ে আসতে পারে এটা আমরা অসংখ্য পর্বে অসংখ্যবার আলোচনা করেছি এবং এক একটি ঘটনা যখন শুনি তখন মনে হয় যে এই ঘটনাটি মনে হয় আগের ঘটনার চাইতে ভয়ঙ্কর, বা এর পরের ঘটনাটি যখন আবার শুনি তখন মনে হয় যে না 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 আগেরটা চাইতে এটা ভয়ঙ্কর। তো ব্ল্যাক ম্যাজিক এটা খুব খারাপ জিনিস। আমার মনে হয় যে এই চর্চা থেকে আমাদের সবারই বিরত থাকা উচিত। কোনোভাবেই এই চর্চার সাথে কোনোভাবেই সম্পৃক্ত হওয়া উচিত নয়। আপনারা আশা করব যে ব্ল্যাক ম্যাজিককে আপনাদের জীবন থেকে দূরে সরিয়ে রাখবেন, এটা খুবই জরুরি। আমরা কতদিন বাঁচি আমরা ভালোভাবেই জানি যে আমাদের এই জীবনের পরে যদি কোনো জীবন থেকে থাকে তাহলে সেই জীবনটির কথা যদি আপনি ভাবেন, বা এটা না হয় আমি একদমই সব কিছু বাদ দিলাম, আপনার চারপাশে যে মানুষগুলো রয়েছে এই মানুষগুলোর মধ্যে হিংসা করে বা এই মানুষগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করে বা বিবাদ করে কি লাভ হয় আমাদের? আসলে তার চাইতে আমরা কি সমঝোতায় আসতে পারি না? আমরা কি সবাই মিলেমিশে একসঙ্গে থাকতে পারি না? এই অল্প কটা দিন আমরা পৃথিবীতে বাঁচি এবং এই সময় যদি একে অন্যের সাথে এরকম সংঘর্ষে লিপ্ত হই তাহলে এটা আমার ক্ষতির কারণ এবং অন্যরও ক্ষতির কারণ। একজনকে কষ্ট দিয়ে আপনি কখনো ভালো থাকতে পারেন না এবং অন্য কেউ কষ্ট যদি দেয় আপনিও
সেই কষ্টের কারণে খারাপ থাকেন, আবার আপনি যদি প্রতিহিংসামূলক আচরণ করেন বা তার সেই কষ্টের প্রতিশোধ নিতে চান বা তাকেও বিপদে ফেলতে চান, আপনিও কিন্তু আলটিমেটলি ভালো নেই। আপনি একটা খারাপ কাজের পেছনে ছুটছেন, প্রতিটা মুহূর্ত আপনার কাটছে অস্থিরভাবে। সুতরাং আমার মনে হয় যে কারো আচরণ আমাদেরকে যেন কারো নেগেটিভ কোনো আচরণ যেন কোনোভাবেই আমাদের প্রভাবিত করতে না পারে। এটা খুব জরুরি আসলে। আমি আমার মতন করে বাঁচব এবং অন্যজনের মতন করে বাঁচবে। দুজন যদি আলাদা মানুষ হই আমরা, হতেই পারে একজনের সাথে আরেকজনের লজিক মিলবে না, হতেই পারে দুজনের জীবনধারা অন্যরকম হবে, কেউ তাই বলে আমরা কেন সংঘর্ষে লিপ্ত হব? কি লাভ হবে আমাদের? সো আমার মনে হয় যে সবাইকে নিয়ে বেঁচে থাকাটা অনেক আনন্দের, সবাইকে নিয়ে বেঁচে থাকাটা অনেক বেশি উপভোগ্য। সো আশা করব যে আমার কথা না শোনেন, জিনিসটাকে নিয়ে অন্তত ভেবে দেখবেন। আমি জানি যে পৃথিবীতে বেশিরভাগ মানুষই ভালো, বেশিরভাগ মানুষই ভালোভাবে বাঁচতে চায়, বেশিরভাগ মানুষই ঝামেলা এড়িয়ে চলতে চায়, আর সেই কারণেই পৃথিবীটা এখনও সুন্দর। একই সাথে পৃথিবী, আমি যখনই বলি সবসময়ই বলে থাকি, পৃথিবী রহস্যময়। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনাদের প্রথম ঘটনা দুটি ভালো লেগেছে। আমরা এবার অডিও ক্লিপে প্রবেশ করব। আমাদের সাথে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা ঈদের ঘটনা সংগ্রহ করছি, ঈদের ঘটনা পাঠিয়ে দিন দয়া করে। চলে যাচ্ছি পরের ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অনেক অনেক শুভকামনা রইল। সব সময় এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করছি আমরা একসাথে অনেকটা পথ হাঁটব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com-এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।